আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে ফেস দ্য পিপলের আরেকটি বিশেষ আয়োজন ফেস দ্য ইকোনমিতে। আমরা বাংলাদেশের আর্থ সামাজিক প্রেক্ষাপটের সাথে সম্পৃক্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে সমকালীন বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করে থাকি, যাতে জনমত গঠন হতে পারে এবং মানুষের উপকারে কিছুটা হলেও কাজে আসতে পারে। আমরা গ্যাপ অ্যানালিসিস, ফাইন্ডিংস এবং রিকমেন্ডেশনস এই মেথডে এই আলোচনাটা করার চেষ্টা করি, যেখানে আমাদের সাথে থাকেন দেশ বরেণ্য বিভিন্ন এক্সপার্ট এবং বিশেষজ্ঞগণ। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা আসলে বর্তমান সময়ের প্রেক্ষাপটে একটা বার্নিং কোশ্চেন, বা একটা যেটাকে কিছুতেই আমরা ইগনোর করতে পারছি না, সেটা হলো আমাদের এই ভূমিকম্পের বিষয়টি। আর এই ভূমিকম্পের যে আর্থ সামাজিক প্রভাব প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, সেটা আসলে কিছুতেই আমাদের ইগনোর করার মতো কোনো বিষয় নয়। কারণ এই ভূমিকম্প হওয়ার ফলে যেটা আমরা শুনছি যে 8 মাত্রা 9 মাত্রা, এতে আমাদের অনেক বড় ক্ষতি হতে পারে, কারণ এটি একটি প্রাকৃতিক দুর্যোগ। তো এই ক্ষতি হওয়ার ফলে আমাদের আর্থসামাজিক অবস্থায় কি কি জায়গায় আমরা চ্যালেঞ্জ ফেস করতে পারি, সেটা আমাদের ভবনের ক্ষেত্রে হতে পারে, আবাসন খাতের ক্ষেত্রে হতে পারে, সেটা হতে পারে আমাদের লেবার ফোর্সের ক্ষেত্রে, সেটা হতে পারে আমাদের যে সাইকোলজিক্যাল ইস্যু সেই ক্ষেত্রেও হতে পারে। আর পাশাপাশি এই যে একটি দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ, এর থেকে আমরা কিভাবে সচেতনতার মাধ্যমে অধিক নিরাপদ থাকতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনার অবতারণা করব। আমাদের সাথে আজকে অত্যন্ত বিদগ্ধ দুজন আলোচক আছেন। আমাদের সঙ্গে আছেন ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, যিনি প্রাক্তন চেয়ারম্যান জাতীয় নদী রক্ষা কমিশন, এবং আমাদের সাথে আছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের প্রধান প্রকৌশলী জনাব মোহাম্মদ মোবারক হোসেন। ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। এবং প্রকৌশলী মোহাম্মদ মোবারক হোসেন, আপনাকেও আন্তরিক স্বাগত জানাচ্ছি ফেস দ্য ইকোনমির স্টুডিওতে। আমাদেরকে এখানে আনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। আমরা আজকে যে প্রথম বিষয়টি নিয়ে আলোচনা করব, প্রথম প্রশ্নটি আসলে, বা প্রশ্ন বলবো না, এটি আমাদের জানার আকাঙ্ক্ষা, এবং আমাদের মাধ্যমে আরো কিছু মানুষ জেনে যাতে উপকৃত হয়, সেই জন্যই জানার আকাঙ্ক্ষা। আপনার মাধ্যমেই প্রথমেই জানাটা শুরু করতে চাই। সেই বিষয়টি হলো যে, দেখুন, ভূমিকম্পের যে বিষয়টি উঠে এসছে, এই বিষয়টা একটা প্রাকৃতিক দুর্যোগ, সকলেই বলছেন, সকল বিশেষজ্ঞ সরকারি বেসরকারি পর্যায়ে সবাই বলছেন। এবং এই প্রাকৃতিক দুর্যোগকে আমরা হয়তো প্রতিরোধ করতে পারবো না, কিন্তু যে প্রতিকারমূলক ব্যবস্থাগুলো, যে সতর্কতা, সেগুলো অবলম্বন করেই আমাদেরকে বেঁচে থাকতে হবে। তো এই ক্ষেত্রে রাজুক আমাদের যে বিল্ডিং কোডগুলো আছে, তারপরে আমাদের বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড বিএনবিসি, এগুলোর কতটা এনফোর্সমেন্ট তারা এই মুহূর্তে চালু রেখেছে, আর যদি চালু রেখে থাকে তাহলে আমরা এই যে দুর্যোগটা ভূমিকম্প নিয়ে কথাবার্তা হচ্ছে, তার আশু বা সম্ভাব্য ক্ষতিটা মোকাবেলার জন্য কতটা প্রস্তুত, এই বিষয়টা আপনার কাছে জানতে চাচ্ছি। ধন্যবাদ। আমি প্রথমেই একটা জিনিস বলতে চাই যে আসলে ভূমিকম্প প্রাকৃতিকভাবে আসবে। তো আমাদের এই ভূমিকম্পটাকে মোকাবেলা করার জন্য আমাদের আসলে প্রথমেই যেটা কি করণীয় সেটা আমাদের কিন্তু খুব বুঝতে হবে। আমরা স্ট্রাকচার করি, অবকাঠামোগত ক্ষেত্রে আমাদের কিন্তু সুনির্দিষ্ট নীতিমালা আছে। নীতিমালার বাইরে কিন্তু যে কোনো কাজ করার সুযোগ আমাদের নেই। আমাদের প্রথমে নীতিমালা অনুযায়ী কাজ করতে হবে। তারপরে যদি পরবর্তীতে ভূমিকম্প আসে, সেটা যদি মনে করেন প্রাকৃতিক বড় মাত্রার হয়, তাহলে হয়তো আমরা ক্ষতির সম্মুখীন হব। কিন্তু সচরাচর যেই মাত্রার ভূমিকম্প আসার সম্ভাবনা থাকে বা হয়, সেটা কিন্তু আমরা স্ট্রাকচার ডিজাইনের ক্ষেত্রে মানে ধরে নিয়েই তারপরে ডিজাইনটা আমরা এমনভাবে করি যাতে ওই মাত্রার ভূমিকম্প আসলে সাধারণত আমাদের ভবনগুলোর কোনো প্রবলেম হবে না। আচ্ছা, এখন আমরা একটা ক্ষেত্রে আমি একটু বলতে চাই, সেটা হলো যে একটা বিল্ডিংয়ের আমরা আসলে কি করতে পারি। এটা হলো ইমারত বিধিমালা অনুযায়ী আমাকে এখানে অ্যাপ্রুভ করতে হয়। এই অ্যাপ্রুভালের ক্ষেত্রে আসলে আমরা কোন দিকটা বেশি জোর দেই? আচ্ছা, এখানে কিন্তু একটা বিল্ডিংয়ের আর্কিটেকচারাল ড্রয়িংটা আমাদের এখানে এই কতটুকু জায়গা একটা প্লটের ছাড়তে হবে, রাস্তা কতটুকু, প্লটের সাইজ কতটুকু, তার হিসাবে নির্মাণ বিধিমালা অনুসারে কিন্তু তার মানে কত তলা করতে পারবে, কয়টা ইউনিট পাবে,
সবকিছু একদম লিপিবদ্ধ করা আছে এবং ফারের রুলেও বলা আছে ফ্লোর এরিয়া রেশিও। সেইখানে এইটার বাইরে কিন্তু যে আমার অ্যাপ্রুভ দেওয়ার কোনো মানে সুযোগ নেই। আর পার্সন হু আর ডাইরেক্টলি ইনভলভ টু প্রডিউস দিস টাইপ অফ ড্রয়িং, তাদেরও কিন্তু এটার বাইরে যে এখানে ওই ড্রয়িং সাবমিট করার সুযোগ নেই। আচ্ছা, যদি আমি এই নিয়ম বিধি মেনে আমি একটা বিল্ডিং এর অ্যাপ্রুভালটা নিয়ে আসি, এখন বিল্ডিংটা অ্যাপ্রুভাল নিয়ে আসার পর ল্যান্ড ওনার অথবা ডেভেলপার যেই এই বিল্ডিংটা করবে, যে নাকি এই প্লটের মালিক বা যে ডেভেলপার এই প্লটের মালিক, তার কিন্তু মানে যেহেতু বিল্ডিংটা সে করবে, এই টোটাল মানে এই দায়িত্বটা তার, যে এখানে ওই ভূমিকম্পের যেই মাত্রার ভূমিকম্প হবে তাকে সহনীয় করে আমি এখানে ডিজাইন নিয়ে আসবো। হ্যাঁ, তো সেইখানে আমাদের কিন্তু ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট, প্ল্যানার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, প্লাম্বার, ইভেন কি রোড লেভেলে যারা কাজ করেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার থেকে শুরু করে রাজমিস্ত্রি পর্যন্ত সবারই কিন্তু সেখানে দায়িত্ব রয়ে গেছে। আমরা কিভাবে এটাকে আমাদের যেই ডিজাইনটা ফলো করে এখানে কাজ করব। আমরা ভুলটা করি অনেক সময়, আমি ভুল করি, এটা আমি সবসময় বলি না। আমি মনে করি এখন বাংলাদেশে প্রচুর আপনার মনে করেন ভালো ভালো ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট, প্ল্যানার আছে, টেকনিক্যাল লোক আছে, তারা কিন্তু আসলে ভালো ভালো কাজ করতেছে, যেগুলো আমি মনে করি খুব প্রশংসনীয়। পক্ষান্তরে আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমরা এই ওনাদের মতো করে অ্যাকচুয়ালি বিধি কমপ্লাই করে কাজগুলো করতে পারতেছি না, করছি না। তাহলে আমি মনে করি তাদের জন্য আমি একটু মেসেজ দিতে চাই, আমরা যারাই যেখানে যত ছোট প্রজেক্টে হোক, মনে করেন আপনার মনে করেন 2 কাঠা জায়গার মধ্যে আমি একটা মনে করেন 3 তলা বা 4 তলা বিল্ডিং করতে চাচ্ছি, রাজুকের অ্যাপ্রুভাল নিলাম, এটা কিন্তু আমাদেরই দায়িত্ব প্লট ওনার বা ডেভেলপারের, যে এখানে কিন্তু আমাকে বিল্ডিংটা আমি বানাবো, আমি বসবাস করব, যদি কোনো প্রবলেম হয় আমাকে ফেস করতে হবে। আর্থকুয়েকে যদি কোনো প্রবলেম হয়, সেই প্রবলেমের যে ক্ষতিগুলো কিন্তু আমাকে কিন্তু মনে করেন এখানে দিতে হবে। এখানে সরকার বা কেউ কিন্তু হ্যাঁ সামগ্রিকভাবে তাকে উদ্ধার কাজে বিভিন্ন কাজে সহায়তা করবে, কিন্তু আলটিমেটলি কিন্তু আমার একটু দায়িত্ব নিয়ে এখানে এই টেকনিক্যালি স্ট্রাকচারাল ডিজাইনটা প্রপারলি করে, শুধু প্রপারলি স্ট্রাকচার ডিজাইন করেই ক্ষান্ত দিলে হবে না, আমাকে কিন্তু সেখানে প্রপার পার্সোনাল থেকে ইনপুট করা লাগবে। একদম রোড লেভেলে যখন আমরা এটার নির্মাণ কাজ করি, আমরা কিন্তু অনেক ক্ষেত্রে বলবো এই জন্য যে আমরা কিন্তু অনেক ক্ষেত্রেই এখন সাকসেসফুল, অনেক ডেভেলপার, অনেক ইঞ্জিনিয়ার, অনেক আর্কিটেক্ট, অনেক প্রজেক্টের সাথে রিলেটেড, তারা কিন্তু খুব ভালো কাজ করতেছে, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা কিন্তু সেটা আসলে করতে পারছি না। এই জায়গাটায় আমি একটু আসলে জানতে চাইবো যে আমাদের কিন্তু রাজুকের বিভিন্ন জোনে ভাগ করা আছে, সেখানে অথরাইজড অফিসারগণ আছেন, তারা এই যে কোড অফ কন্ডাক্ট অনুযায়ী বিল্ডিং গুলো নির্মিত হচ্ছে কিনা, এই জায়গাটায় কি তাদের সঠিক আসলে অ্যাক্টিভিটিস গুলো বজায় আছে কিনা, বা এখানে আরো ইমপ্রুভমেন্টের সুযোগ আছে কিনা, যাতে এই ধরনের নন কমপ্লায়েন্স গুলো না হয়। আপনি কি মনে করছেন? আমি সুন্দর প্রশ্ন করছেন আপনি। সেখানে একটা জিনিস আমি বলি, আমার যারা অথরাইজড অফিসার আছেন বা ইন্সপেক্টর আছেন বা সহকারী অথরাইজড অফিসার আছেন বা জোনাল ডাইরেক্টর আছেন, তারা এই মানে নির্মাণ অনুমোদনের ক্ষেত্রে যারা কাজ করতেছেন, তাদের আসলে দেখেন একটা আমি ছোট্ট প্রশ্ন করি, একটা স্ট্রাকচারাল ডিজাইন করতে আসলে যদি আমি পারফেক্টলি একটা স্ট্রাকচার ডিজাইন করতে চাই, তাহলে কিন্তু এটার আপনার একজন ইঞ্জিনিয়ারকে এখানে ইনভলভ করা লাগবে। রাইট। আচ্ছা, সেটা মনে করেন ল্যান্ড ওনার করলো, আবার সেই ডিজাইনটা প্রপারলি হলো কি হলো না সেটা যদি আমরা চেক করতে চাই, আমি মনে করি আমাদের সেই চেক করার বিষয়টা অলরেডি চলে আসছে। আপনার যে প্রশ্নটা, হয়তো আমরা আমাদের আগের মানে প্রিভিয়াস টাইমে আমরা এই জিনিসগুলো ওইভাবে করতে পারিনি, কিন্তু যুগের প্রয়োজনে আমি মনে করি এটা খুবই দরকার যে যারা আমার এখানে ড্রয়িং সাবমিট করবে স্ট্রাকচারাল ডিজাইন সহ, শুধু আর্কিটেকচার ড্রয়িং না, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং সমস্ত কিছুই আমাদের এখানে একটু আমাদের চেক করতে হবে, এবং আমাদেরকে চেক করে এটাকে বলে দিতে হবে যে এইভাবে তুমি কাজ করো। আচ্ছা, এখন হলো কি যে আমি মনে করেন যখন ফিল্ডে কাজ করব, সেই ফিল্ডে কিন্তু কাজ করবে সেই ধরনের আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার যে ল্যান্ড ওনার বা ডেভেলপারের পক্ষে তার নিজস্ব আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার থাকবে। হ্যাঁ, আমরা কি করতে পারি, রাজুকের পক্ষ থেকে হয়তো সেই কাজগুলো ইঞ্জিনিয়ার আর্কিটেক্টটা ঠিক মতো মানে কোয়ালিটি কন্ট্রোল মানে হচ্ছে কিনা, মানে মনিটরটা ঠিক মতো হচ্ছে কিনা, সেটা আবার আমরা মাঝে মাঝে টাইম টু টাইম আমরা আমাদের ফিল্ড লেভেল থেকে যে আমরা হয়তো এটাকে মনিটর করতে পারি। কিন্তু এই বিষয়টা ইদানিংকালে আমি মনে করি সরকারের বা রাজুকের পক্ষে মানে চিন্তায় আসছে। অলরেডি নতুন করে আপনি জানেন ইউআরপি আমাদের যে প্রজেক্ট, সেই প্রজেক্টের মাধ্যমে
ইলেকট্রিক কানেকশন পারমিট সিস্টেমে এই প্যারামিটারগুলো ঢোকানোর চেষ্টা চলতেছে, এবং এটা আমার মনে হয় অচিরেই কিছু সিস্টেম আপডেট করলে এটা হয়ে যাবে। তবে আমি মনে করি প্রিভিয়াসলি যে সমস্ত বিল্ডিংগুলো হলো সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের এখন স্কোপ আছে যে আমরা কিভাবে যদি এই ধরনের ভূমিকম্প আসে, যেহেতু আমরা ওইভাবে মনিটর করতে পারি নাই বা করার সিস্টেম ওইভাবে ছিল না, তাহলে এগুলো কি করতে হবে। যেমন আমরা কয়েকদিন আগে আইবিতে একটা সেমিনার করেছিলাম, সেখানে আমাদের ভূমিকম্পের উপরে মানে কি নোট স্পিকার ছিলেন ডক্টর মেহেদি আনসারী সাহেব, কথা বলছিলেন যে আমাদের কিন্তু একটা টিম মানে ডেভেলপার বা প্লট বা বিল্ডিং এর মালিক তারাই কিন্তু আপনার মনে করেন সেকেন্ডারি বা থার্ড পার্টি দিয়ে এখানে আপনাকে ওই কি বলে অ্যাসেসমেন্ট করতে হবে, বিল্ডিংটা ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট করতে হবে। করলে পরে আমরা কিন্তু সেখানে বিল্ডিং এর কি প্রবলেম আছে না আছে সুবিধা অসুবিধাগুলো বুঝতে পারবো। করার পর কিন্তু পরবর্তীতে আমরা এটাকে কিছু কিছু ক্ষেত্রে রেট্রোফিটের কাজ করে এটাকে ইমপ্রুভ করতে পারবো, এবং ভূমিকম্প সহ নিয়মিতভাবে আনা যায় যতটুকু সম্ভব সেটা কিন্তু আমরা এখন মানে যে বিল্ডিং প্রিভিয়াস কথা চিন্তা আমার এটা সরাই দিলে হবে না। অনেক বিল্ডিং আছে হয়তো ওইভাবে আমরা রোড লেভেলে যে এগুলোকে মনিটর করতে পারিনি, বা ওই হয়তো ডেভেলপার বা ল্যান্ড ওনারও তারা হয়তো এইভাবে টেকনিক্যাল লোকদের মাধ্যমে কাজ করতে পারেনি, বা ইভেন রাজনীতি যারা কাজ করছে তারাও খুব কনসাস ছিল না। তো এই সমস্ত ক্ষেত্রে আমি একটু বলবো যে ভুলগুলো হয় সাধারণত। দেখেন রাজমিস্ত্রিরা যখন মনে করেন আপনার কনক্রিটের কাজ করে, আমাদের কিন্তু ডিজাইনে বলা থাকে যে তুমি এই অংশে এই বিমে বা এই কলামে এইভাবে এর রেশিও থাকা লাগবে। রেশিও মানে কনক্রিটের মধ্যে কি কি লাগে, মূল 4টা কম্পোনেন্ট লাগে, রড লাগে, সিমেন্ট লাগে, স্যান্ড লাগে, স্টোন চিপস লাগে বা ব্রিক চিপস লাগে। এখন এটার কিন্তু রেশিও ডিজাইনে বলা থাকে। এখন ডিজাইনে যে বলা আছে এইভাবে করতে হবে, এই অনুপাতে মিশাতে হবে, বা 1 কিউবিক মিটার মানে কনক্রিটের জন্য আমরা এতটুকু ওয়াটার মিশাতে হবে, সেই ভাষাটাও তো এই রাজমিস্ত্রি জানা থাকতে হবে। যদি তারা না জানে অথবা তাইলে তাকে জানাইতে হবে। কে জানাবে? একজন ইঞ্জিনিয়ার দরকার ওই সাইটে। তাহলে এই ইঞ্জিনিয়ার কে রাখবে? এই ইঞ্জিনিয়ার কিন্তু ওই মানে ডেভেলপার কোম্পানি ওনার কিন্তু রাখা বাঞ্ছনীয়। হ্যাঁ, আরেকটা ব্যাপার আপনি সুন্দর পয়েন্ট বলছেন, যদি এই ক্ষেত্রে আমরা এই ইঞ্জিনিয়ারদের মাধ্যমে এই টোটাল ডিজাইনটা অ্যাপ্রোপ্রিয়েটলি কাজ করতেছি না, সেটা যদি আমরা মনে করি মনিটর করতে পারি, ইভেন সেটা না, আমরা টাইম টু টাইম আমাদের কিন্তু বিল্ডিং ম্যাটেরিয়ালস এর টেস্টিং এর একটা সিস্টেম আছে। ফিল্ডে যখন কাজ হবে আমি কনক্রিটের টেস্টিং এর জন্য আমি স্যাম্পল কালেক্ট করব। স্যাম্পল কালেক্ট করার পর এই স্যাম্পল কিন্তু আমি বিভিন্ন ল্যাবে বিআরটিসি বুয়েট সেখানে আমি কিন্তু এটা টেস্ট করতে পারি। তাহলে এই টেস্ট রেজাল্টগুলো কিন্তু আমাকে পরবর্তীতে ফিডব্যাক দেবে আসলে আমার যে ডিজাইনের যে স্ট্রেংথ থাকার কথা, আমি কি ফিল্ড লেভেলে সেই অনুপাতে কাজ করার পর আমি পেলাম কি পেলাম না, বা কতগুলো ল্যাগিং আছে, কত মানে একটা ছাদে যদি আমি মনে করেন দেখলাম যে না আমার এই ডিজাইন লেভেলে ডিজাইনে যা আছে যত পিএসআই মানে আমার স্ট্রেংথ থাকার কথা কনক্রিটের সেটা নেই, তাহলে কিন্তু পরবর্তীতে আমি আরো মানে অ্যালার্ট হবো না, আমার তো এই ডিজাইনে যেটা কাজ করতেছি সেটা আমাদের ডিজাইনে যা বলা আছে সেটা মানে কমপ্লাই করছে না। তো তখন পরবর্তীতে আমি আরো কনসাস হবো যে না আমার কিন্তু এই যে ওয়ার্কম্যানশিপটা আরো রিস্ক করতে হবে। এখন মনে করেন আপনার মনে পানি একটা ফ্যাক্টর, পানির কোনো ভ্যালু নাই, কিন্তু এটার ইম্পর্টেন্স অনেক বেশি। আল্লাহ পাকের সৃষ্টির এই যে একটা ওয়াটার, এটা সিম্পল বাট খুব অল্পতে পাওয়া যায়, কিন্তু এটার আপনার ইম্পর্টেন্স এত বেশি। যদি মনে করেন আপনার কনক্রিটিং এর ক্ষেত্রে যেই পরিমাণ পানি দেওয়ার কথা ওই পরিমাণ পানি যদি কমও দেওয়া হয় অথবা বেশিও দেওয়া হয়, তাহলে কিন্তু কনক্রিটের স্ট্রেংথ কমে আসবে। তাহলে আমাকে তো ওই পরিমাণ পানি দেওয়া লাগবে। অনেক সময় ফিল্ড লেভেলে যারা রাজমিস্ত্রি থাকে আমাদের মানে ওই সুপারভিশনে মানে যে টেকনিক্যাল লোক থাকার কথা তারা না থাকার অভাবে দেখা গেলো তারা ইচ্ছা মতো পানি দিচ্ছে। তার মানে কি আমি তো কনক্রিটের স্ট্রেংথ কমাই ফেলছি, আমার কিন্তু ম্যাটেরিয়ালস এর কোনো কমতি নাই, আমি কিন্তু সমস্ত কিছু মার্কেটে মানে কোনো আমার এখানে শর্টেজ হলো কি পানি আমি বেশি দিয়ে দিলাম একটু, অথবা পানি আমি একটু কম দিয়ে দিলাম, আমার ওই মানে প্রপোর্শনালি যে পানি থাকার কথা সেটা নাই। তাহলে এই সমস্ত ক্ষেত্রগুলোতে কিন্তু আমাদের এই অভ্যাসগুলো আমাদের পরিত্যাগ করে আমাদেরকে প্রপারলি এসে ডিজাইন একদম প্রপারলি এগুলো কাজ করতেছে না ফিল্ডে, ওইখানে টেকনিক্যাল লোক ইনভলভ থাকা লাগবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। আপনার এই কথার সূত্র ধরেই দুটো গুরুত্বপূর্ণ ফাইন্ডিংস আসলো। সেটা হলো ওয়ার্কম্যানশিপ, যেটা আসলে কাজের কোয়ালিটি অ্যাসুরেন্স। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং এই সিভিল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে
কোয়ালিটি অ্যাসুরেন্সের বিষয়টা, যেটা প্রতিষ্ঠান, ডেভেলপার প্রতিষ্ঠান, তাদের একটা বড় দায়িত্ব আছে। পাশাপাশি এটার পোস্ট হ্যান্ডওভার বা আপনার অকুপেন্সি যখন রাজুক থেকে দিয়ে থাকে তার আগেও কিছু এরকম ভেরিফিকেশনের প্রসেস যদি রাজুক থেকে থাকে, এই যে সমন্বয়টা উভয় পক্ষের মধ্যে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। আরেকটা বিষয় হলো যে আমাদের এই মুহূর্তে যেহেতু একটা ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগ সবসময় দরজায় কড়া নেড়ে যাচ্ছে, মানুষের মধ্যেও আতঙ্ক আছে, আবার কিছু কিছু আতঙ্ক নানান রকম খবরের মাধ্যমেও আসছে। তো এই শর্ট টার্ম ড্যামেজ কন্ট্রোলের জন্য মানে রাজুকের কোনো পরিকল্পনা আছে কিনা? আপনি বলছিলেন কিছুক্ষণ আগেই, যেমন ধরেন একটি সেমিনারে উঠে এসেছে যে রেট্রোফিটিংয়ের সুযোগ আছে কোন বিল্ডিংগুলোতে বা কি। সো এই যে সাইজমিক যে আমাদের হুমকিগুলা, এইগুলাকে মিটিগেশনের জন্য, এই ড্যামেজ কন্ট্রোলের জন্য রাজুকের তরফ থেকে, যেমন এই যে আমরা দেখেছিলাম রানা প্লাজায় ধসের পরে বিভিন্ন মার্কিং করা হয়েছিল, সম্ভবত রেড মার্কিং, অরেঞ্জ মার্কিং, গ্রিন মার্কিং। তো আমরা কি শর্ট টার্ম পরিকল্পনা হিসেবে রাজুকের তরফ থেকে এরকম কোনো পদক্ষেপ খুব শীঘ্রই দেখতে পারবো কিনা, যে কোন বিল্ডিংগুলো ঝুঁকিপূর্ণ তারা সাইজমিক এই অ্যাসেসমেন্ট করে, ড্যামেজের অ্যাসেসমেন্ট করে ওনারা একটা মার্কিং করে দিবেন যাতে জনগণ সতর্ক থাকতে পারে? এরকম কোনো পরিকল্পনা আছে কিনা? পরিকল্পনা এই সমস্যা আপনার ভূমিকম্পের পরবর্তী কিন্তু আমাদের অনেকগুলো আপনার আলোচনা সভাও হয়েছে অলরেডি। আবার চেয়ারম্যান স্যার আমাদের রাজুকের, উনিও অত্যন্ত সচেতন এই ব্যাপারে, এবং আমাদের বর্তমানে মেম্বার যারা আছেন তারাও, ইভেন কি আমাদের মন্ত্রণালয়েও এই ব্যাপারগুলোতে আসলে কি করণীয়, কি করা যায়। আপনি যেটা বললেন যে আমরা যদি এই টোটাল বিল্ডিংগুলোকে এভাবে ধরে ধরে অ্যাসেস করতে পারি, এখন একটা ব্যাপার কি, এই অ্যাসেসমেন্টটা কিন্তু একেবারে সহজ কাজ না, টাইম কনজিউমিং ম্যাটার, মানি দরকার আছে। এখন এগুলোর ব্যাপারে আমি যেটা মনে করি, যে সমস্ত গুরুত্বপূর্ণ ভবনগুলো আছে এবং যার ইম্পর্টেন্স অনেক বেশি, সেগুলোর ব্যাপারে আসলে কিন্তু থার্ড পার্টি ইনভলভ করে ডেভেলপার বা ল্যান্ড ওনার যারা আছে তাদেরকে একটু আগে আসতে হবে। আগে আসার পর যখন অ্যাসেসমেন্টটা হয়ে যাবে, তখন কিন্তু তারাই এটা আমাদের রাজুকের পক্ষ থেকে থাকা লাগবে। আমরা বলতে পারবো এই বিল্ডিংটার আসলে কি অবস্থা। আপনি যে বলেন, কয়েকটা ক্যাটাগরি যদি আমরা করে ফেলি, তাহলে হয়তো মনে করি ওই ক্যাটাগরিতে আমরা তাদেরকে এনে হয়তো মনে করি যদি বসবাস উপযোগী হয় তাহলে ওকে, আর যদি মনে হয় উপযোগী না হয় তাহলে তো মনে করেন কিছু রেট্রিফিটের ব্যাপার থাকতে পারে। আচ্ছা, রেট্রিফিট হলো যে আমি যদি এই বিল্ডিংটা কিছু ইমপ্রুভমেন্ট ওয়ার্কস করি, কিছু ফিনান্সিয়াল ম্যাটার থাকে, সেটা কিন্তু দেখা যাবে তার জানমালের ক্ষতি থেকে আমাকে বিশালভাবে রক্ষা করবে। আপনি যেটা ফিনান্সিয়ালি একটা বলেন যে ন্যাশনাল লেভেলে এই ধরনের বিল্ডিং যদি কলাপস করে যায়, তাহলে কিন্তু আসলে সত্যি কথা বলতে কি শুধু এই ন্যাশনাল বিল্ডিং ম্যাটেরিয়ালস বা অ্যাসেটের ক্ষতি হবে না, এখানে কিন্তু জানমাল সবকিছুই ক্ষতিগ্রস্ত হবে। একটা বিল্ডিং যদি কলাপস করে, সে আশেপাশে কিন্তু অনেকগুলো ভয়াবহতা আছে। একটা হলো যে আমি বলি আমাদের দেশের রাস্তাঘাট, এটার সাথে তো মনে করেন অনেক ইউটিলিটি সার্ভিস গুলো ইনভলভ, রাইট? সেই ইউটিলিটি সার্ভিস গুলো সব গ্যাসের লাইন গুলো, মাটির নিচের লাইন আছে, ওয়াটার সাপ্লাই আছে, তারপরে ইলেকট্রিসিটি আছে। এগুলো যদি কোলাপস করে ওই ইউটিলিটি সার্ভিস গুলো কোনো ক্রমে হ্যাম্পার করে, তাহলে তো সেখানে আরো বড় ধরনের দুর্যোগ চলে আসবে। অর্থাৎ একটি সমন্বিত পরিকল্পনা এবং সমন্বিত পদক্ষেপ অতি জরুরি। সর্বশেষ আপনার কাছে আরেকটি প্রশ্ন করে আমরা ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরীর কাছে চলে যাব। সেটি হলো যে আপনার আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট উঠে এসেছে, সেটা রিলেটেড টু আসলে ওই যে যে জায়গা ছেড়ে করা, এটা কিন্তু একটা দায়বদ্ধতার মধ্যেই পড়ে। এটা যদি রাজুক, তার তো একটা নিয়ম আছেই, ফ্লোর এরিয়া রেশিও কি হবে বলে দেওয়া, তাছাড়া তো নিজেরও বিবেকের বিষয় যে ওটা দিয়ে হয়তো আমি সম্পূর্ণরূপে একটা নিরাপত্তা দিতে পারবো না আমার ভবনের বাসিন্দাদের, কিন্তু আমাকে তো ওই যেটা বলা যে মিনিমাম একটা ড্যামেজ কন্ট্রোল মেজার আমাকে নিতে হবে। তো এটা কেন করছে না কোম্পানিগুলো, এবং সেখান থেকে রাজুক কি এরকম কোনো দৃষ্টান্তমূলক কোনো প্রতিষ্ঠানকে শাস্তির ব্যবস্থা করেছে কিনা যারা এই ধরনের ভায়োলেশনগুলো রেগুলার বেসিসে অথবা বড় আকারে করে যাচ্ছে? আমি প্রথমে একটু আপনার এই বিষয়টাকে আরেকটুখানি একটু অ্যানালাইজ করে আপনি বলতে চাই। সেটা হলো যে দেখেন, আর ফ্লোর এরিয়া রেশিও আর কিছু না, সেটা হলো আপনার ওই প্লটের ল্যান্ডের সাথে তুলনা করে আমি টোটাল কতটুকু ফ্লোর এরিয়া পাবো টোটাল, সেটা কিন্তু আমি যদি মনে করেন 3 কাঠার 720 স্কোয়ার ফিটে 1 কাঠা 2160 স্কোয়ার ফিটের মধ্যে যদি আমি 4 পাই, তাহলে কিন্তু ওটাকে 4 দিয়ে গুণ করলে
এই টোটাল এরিয়াটা আমি টোটাল বিল্ডিং এ পাবো। আসলে যে খোলামেলা জায়গার বিষয়টা যে কতটুকু ছাড়তে হবে সেটা আমি বলছি, ওটা বোঝাতে চাই। এখন আপনি সুন্দর প্রশ্ন করছেন, এটা এটা খুবই ইম্পর্টেন্ট ইস্যু। আমরা বেসিক জায়গায় যেখানে যে ভুলটা করি, ফারের হিসাবে কিন্তু আমাকে একটা ল্যান্ড যখন আমি বিল্ডিং করতে চাই, ম্যাক্সিমাম গ্রাউন্ড কাভারেজ নামে একটা শব্দ আছে, এমজিসি, জি, যে একটা ল্যান্ডের আমি আসলে কতটুকু এমজিসি পাবো, ম্যাক্সিমাম গ্রাউন্ড কাভারেজ পাবো, সেটা কিন্তু আমার বিধিমালায় বলে দেওয়া আছে। আচ্ছা, এখন কথার কথা, আমি একটা 5 কাঠা বিল্ডিং এর মধ্যে আমি যদি মনে করেন এই 7 তলা তো বিল্ডিং করি, তাহলে আমাকে মনে করেন যে গ্রাউন্ড কাভারেজ নেওয়ার কথা, আমি কিন্তু অল্টারনেটিভলি আর একটু সহজভাবে বলি, আমি 5 কাঠা জায়গার মধ্যে বা যে কোনো একটা ল্যান্ডের মধ্যে আমি 5 তলা নিলাম, টোটাল ফ্লোর এরিয়া 5 তলা আমি নিয়ে নিলাম সেটব্যাক দিয়ে। আমি কিন্তু একটা খুব ছোট এক্সাম্পল বলি, যদি মনে করেন প্রতি তলায় আমি 2000 স্কোয়ার ফিট পাই প্রতি তলায়, তাহলে এই 5 তলার জন্য আমি 5000 স্কোয়ার 10,000 স্কোয়ার পেলাম। 2000 স্কোয়ার ফিট মানে একদম কার্পেট, নেট ইউজেবল, হ্যাঁ, প্রতি ফ্লোরে। তাহলে 5 তলার জন্য আমি কত পাবো? 10,000 স্কোয়ার ফিট। জি, আমি কিন্তু ওই বিধিমালায় ওই অপশনটা ছিল, সেটা হলো যে আমি যদি মনে করেন 5 তলার জায়গায় আমি 10 তলা করে ফেলি, তাহলে ফ্লোর এরিয়া কত হবে জানেন? 1000 স্কোয়ার ফিট হবে। 2000 জায়গায় স্ট্রেট অর্ধেক হয়ে যাবে। এখন আমরা কিন্তু অনেক সময় মানে যেমনি হোক মানে তলাটা বাড়াতে চাই, এদিকে ছেড়ে দিতে হবে, কিন্তু বুঝতে পারছি 5 তলার জন্য আমার গ্রাউন্ড কাভারেজ যা ছিল, আমি কিন্তু 10 তলার জন্য গ্রাউন্ড কাভারেজকে আমি অর্ধ করে ফেললাম, তাহলে আমার জায়গা বেশি ছাড়া লাগবে না 10 তলা? ডেফিনেটলি আমার কিন্তু ওইটা টোটাল মানে ফ্লোর এরিয়া কিন্তু ফিক্সড, সেটা আপনি 5 তলায় নেন বা 10 তলায় নেন। আচ্ছা, যদি সেটাই হয়, আমরা অনেক ক্ষেত্রে কিন্তু ইন্টারেস্টেড থাকি যে উপরের দিকে কিভাবে বাড়ানো যায়। কেন কেন আমি 5 তলায় থাকলাম না, আমি কেন উপরের দিকে যাচ্ছি? এটা হলো আসলে সত্যি কথা বলতে, আমরা যেমনি হোক, আমি মনে করি, আমি কিন্তু বারবার একটা কথা বলি, সবাই না কিন্তু, আমরা কিন্তু অনেক কনসাস, অনেক ভালো ভালো ডেভেলপার আছে, ভালো ডেভেলপার অনেক আছে, তারা তাদের মানে এক্সাম্পল সৃষ্টি করে তারা ভালো ভালো কাজ করে, কিন্তু অনেক ক্ষেত্রে অনেকে কিন্তু দেখা গেল যেমনি হোক দেখা গেল ওই জায়গাগুলো উপরে নিয়ে হরিজন্টালি তারা ডেভিয়েশন, রাইট, এই ডেভিয়েশনটা কিন্তু আমরা আসলে রোধ করতে পারছি না। ডিজাইনের মধ্যে ভয়েড গুলো বাদ দিয়ে দিচ্ছি। দেখেন, একটা বিল্ডিং যখন ডেভিয়েশন হয়ে যায়, এখন আপনি মনে করেন এই ডেভিয়েশনের কিন্তু রেজাল্টটা, আমি আরেকটা ছোট্ট কথা বলি, এই যে আমার ফাঁকা জায়গা রাখার কথা, সেই ফাঁকা জায়গার মালিককে আমি যদি বলি, এই ফাঁকা জায়গাটা, 2টা বিল্ডিং এর ফাঁকা জায়গাটার মালিক আমি নিজেও, পুরা বাংলাদেশের মানুষ, কারণ ওইখানে তো ওই জায়গাটা আলো বাতাস মুভ করবে, ওই মুভমেন্টের বেনিফিট আমিও পাবো। আমরা যারা পুরা ওই শহরবাসী নগরবাসী প্রত্যেকে কিন্তু ওই যে সেটব্যাক, 2টা বিল্ডিং এর সেটব্যাকের যে মানে স্পেসটা দিয়ে আলো ঢুকবে, বাতাস ঢুকবে, এনভায়রনমেন্ট, ইভেন কি গাছ থাকবে, সবুজ থাকবে, তাহলে এটার বেনিফিটটা কে নিচ্ছে? প্রকৃতি নিচ্ছে। প্রকৃতি মানে প্রকৃতি, আমি তো একজন জীব, আমি কিন্তু এটার উপকার পাচ্ছি। বাট আমরা যদি সেখানে ডেভিয়েশন করি, তাহলে কিন্তু মনে করেন আমাদের এখানে, আমাদের সত্যি কথা বলতে কি, এটা মানে শুধু এটা না, এই ডেভিয়েশন থেকে কিন্তু আপনার মনে অনেক ক্ষেত্রেই আপনার ওই যেটা একটু আগে বলেন যে 2টা বিল্ডিং এর মাঝে অ্যাটলিস্ট কিছু গ্যাপ থাকলে এই ভয়েড স্পেস যেগুলো থাকে, ওই স্পেসগুলো কিন্তু মনে করেন অনেক কাজে লাগে। হ্যাঁ, তো সেই জিনিসগুলো আমরা কিন্তু অনেক ক্ষেত্রে নষ্ট করি। আমি সবাইকে একটা জিনিস বলতে চাই যে এই বিধিমালার নিয়ম কানুন মানার বিকল্প আসলে তেমন কিছু নেই, বিকল্প নেই। আর আপনি যেটা একটু আগে প্রশ্ন করছেন আমাকে, এই যে যারা ফার বা ফ্লোর এরিয়া রেশিও নেওয়ার পরও যারা অনেকে ডেভিয়েশন করতেছে, এই ব্যাপারে আমাদের কি, এই ব্যাপারে আমি মনে করি বর্তমান আমাদের চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে খুব স্ট্রংলি কাজ করা হচ্ছে, এবং আরো কিভাবে এই মানে রোড লেভেলে এটাকে মডিফাই করে সবাইকে মোটিভেট করে কিভাবে এই যাতে ডেভিয়েশন না হয় সেই ব্যাপারে কিন্তু অলরেডি কয়েকদিন আগে আমরা দেখলাম রাজুকের চেয়ারম্যান মহোদয় নিজেই একটা মানে ভিজিটে গিয়েছেন, মিডিয়াও ছিল সেখানে এবং বাড়ির মালিকও এসছে। ভূমিকম্পে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িটা, তো উনি বলছেন যে আপনার বাড়ির প্ল্যানটা দেখান। উনি কিন্তু দেখাতে পারছেন না ওই ভদ্র মহিলা, তার মানে উনি করে ফেলেছেন। তো এরকম খুঁজতে গেলে না জানি আরো কত পাওয়া যাবে যে প্রদীপের নিচে অন্ধকার। তো সেই জায়গাটা থেকে আমাদের আসলে সতর্কতার উপরে বড় কিছু নেই আমার মনে হয়, এবং সচেতনতা। তা আমি আবারও আসবো আপনার কাছে। এখন আমি চলে যেতে চাই ডক্টর মনজুর আহমেদ চৌধুরী, আপনার কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের আলোচনায় উঠে আসলো জনাব মোবারক হোসেন সাহেবের সাথে, যে এই যে খোলামেলা জায়গা, প্রকৃতি, আমরা আসলে তো প্রকৃতির মধ্যেই আশ্রিত। আপনি এক সময় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ছিলেন, অক্লান্ত পরিশ্রম করেছেন যে
এই নদীকে কিভাবে রক্ষা করা যায়। আর নদী যদি বাঁচে, নদীমাতৃক দেশ, দেশ বাঁচবে, সার্বিকভাবে পরিবেশ বাঁচবে। আজকে আমরা যখন দেখছি এই যে ঢাকার যে জলাধার চারপাশ ঘিরে, এই জলাধারগুলো আমরা ঠিক রাখতে পারছি কিনা। শুধু ঢাকায় না, বাংলাদেশের অনেক জায়গায় অনেক ধরনের আবাসন প্রকল্প গড়ে উঠছে বিভিন্ন জায়গাতে। আজকে একটা ব্রিজ হয়ে গিয়েছে একদিক দিয়ে, ওই ব্রিজকে কেন্দ্র করে বড় বড় সব সাইনবোর্ড লেগে গিয়েছে, অমুক প্রকল্প, তমুক আবাসন প্রকল্প। এখন কে খাল ভরাট করলো, কে বিল ভরাট করলো, কারো কোনো খোঁজ খবর নেই। তাহলে এই যে প্রকৃতিকে সংরক্ষণ না করে আমরা যেভাবে অপরিকল্পিতভাবে ভবন নির্মাণ করছি, বিভিন্নভাবে নিজেদের ব্যবসা বাণিজ্যের কথা চিন্তা করছি, খোলামেলা পরিবেশের কথা চিন্তা না করে আজকে শুধুমাত্র স্কোয়ার ফিটে বন্দি জীবন, পার স্কোয়ার ফিটে কত টাকা লাভ করতে পারলাম আমরা সেই চিন্তা করছি। এইটা কি আসলে আমাদের জনজীবনের জন্য, এই যে ভূমিকম্পের বর্তমান অবস্থাটা তৈরি হয়েছে তার জন্য বা ভবিষ্যৎ প্রজন্মের জন্য কোনোভাবে কি এটা কোনো মঙ্গলজনক বার্তা বয়ে আনবে? নিশ্চয়ই আনবে না। এর থেকে পরিত্রাণেরই বা কি উপায়? আপনার মতামত জানতে চাই। দেখেন, আমরা যে এতক্ষণ আলোচনা করলাম, এখন বিষয়টা হচ্ছে কি যে ভূমিকম্প কিন্তু একটা প্রাকৃতিক বিষয়, এটার উপরে মানুষের কন্ট্রোল নাই। এখানে ফল্ট লাইন থাকে, তারপরে আপনার টেকটনিক প্লেটের মুভমেন্ট হয়। আমি কিন্তু একজন সাধারণ নাগরিক হিসেবে কথা বলছি, আমি কিন্তু কোনো জিওলজিস্টও নয় এবং আমি বিজ্ঞানের ছাত্র ছিলাম। সেই এই নাগরিকের অভিজ্ঞতা থেকেই আমি কথাগুলি বলতেছি যে এই কয়েকটা যে ভূমিকম্প হলো, যে বাইরে যে বসে থাকতে হচ্ছে, আবার সামান্য কিছু নড়াচড়া করলেই আমাদের ভিতরে একটা প্যানিক সৃষ্টি হয়ে গেছে, ট্রমা তৈরি হয়ে গেছে। এটা কি জাস্টিফাইড? আমাদের যারা এক্সপার্ট তারা বলছেন যে 8 মাত্রার ভূমিকম্প হবে, 9 মাত্রার ভূমিকম্প হবে, অনেকে তারিখও বলে দিচ্ছেন যে অমুক দিন হতে পারে। জিওলজিক্যাল টাইম স্কেল, এটা কিন্তু হিস্টোরিক্যাল টাইম না, জিওলজিক্যাল টাইমে তারা বলে দিচ্ছেন। আপনার বাস্তবতাটা হচ্ছে যে আপনি কি অ্যাসেসমেন্ট করছেন, যে ডিজাইন করবেন যে কয় মাত্রার ভূমিকম্পের জন্য আপনি করতেছেন। এবং জাপানে তারা 8-9 মাত্রা করে, সেখানে তাদের বেইজ আইসোলেশন করে ফেলতেছে, যে বেইজ আইসোলেশন করতে তাদের কাজকর্ম চলে, ভূমিকম্পের মধ্যেও কিন্তু তাদের এই কাজকর্ম চলে। হাসপাতালগুলি, ডাটা সেন্টার, রেলওয়ে স্টেশন, সবগুলিকেই তারা কিন্তু ভূমিকম্পের জন্য আলাদাভাবে, বাংলাদেশও আছে নিউক্লিয়ার রিঅ্যাক্টর কয়েকটা জায়গা আছে যেগুলোকে বেইজ আইসোলেশন করছে টেকনোলজি। আপনি সেই টেকনোলজিকে ইন্ট্রোডিউস করছেন কিনা বাংলাদেশের জন্য? এখন বিল্ডিং করে আপনি কয় মাত্রার ভূমিকম্পের জন্য আপনি বিল্ডিংটাকে প্রস্তুত করছেন? আপনি কি 9 মাত্রার ভূমিকম্পের জন্য বিল্ডিং করতেছেন? না। আপনি 8 মাত্রার জন্য করতেছেন? না। আপনি করতেছেন খুব সম্ভব 6 মাত্রার ভূমিকম্প এই ঢাকায়। এখন ঢাকায় কি 8 মাত্রার ভূমিকম্প হওয়ার সম্ভাবনা কতটুকু? ঢাকায় কখনো কি 8 মাত্রার ভূমিকম্প হয়েছে কিনা? এই যে একটা মধুপুর ফল্টের কথা বলা হয়, যে মধুপুরে 1885 খ্রিস্টাব্দে 7 কিংবা 7.5 মাত্রার ভূমিকম্প হয়েছে, তাতে বিশাল ক্ষতি হয়েছে। ওই মধুপুর ফল্টের কথাই বলা হয়, কিন্তু বাস্তবতা হচ্ছে ওই যে সাটুরিয়া বালিয়াটি, যেটাকে বলা হয় যে এপিসেন্টার, মানিকগঞ্জ ভূমিকম্প বলে, বেঙ্গল ভূমিকম্প, তো ওইখানে কিন্তু এপিসেন্টার ছিল না। সাম্প্রতিককালে যখন ভূমিকম্প হয় তখন কিন্তু বহুদূর পর্যন্ত ছড়াই যায়, সবাই মনে করে কি ভূমিকম্প তার ওই জায়গায় হয়েছে। আর 1885-এ তো ওই যে সিসমোগ্রাফিক যন্ত্রপাতি ছিল না, যে কোথা থেকে আসলো বা কি, তারা ওই রিপোর্ট দেখেই করছে। পরে কিন্তু বাইর হয়েছে যে ওইটা মানিকগঞ্জে হয়েছে, ফেল্ট হয়েছে, কিন্তু এটা শেরপুর, বগুড়ার শেরপুর ছিল এপিসেন্টার। কিন্তু আরও কিছু জিওলজিস্ট আছেন, তারা আবার হিস্টোরিক্যাল ডকুমেন্ট সব দেখে বলছেন এটা হচ্ছে জাফলং ডাউকি ফল্ট। ডাউকি ফল্টে ভূমিকম্প বিরাটভাবে হতে পারে, ও হয়েছেও ডাউকি ফল্টে, কিন্তু মধুপুর ফল্ট তো পায়ও নাই তারা। তারপরে যে জিওলজিক্যাল সার্ভে করছে, যেখানে যে লিকুইফ্যাকশন হয় ভূমিকম্প হওয়ার, সেসব কিছু হদিস পায় নাই। আমি এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যে বসে থাকি, সামান্য একটি হলেই, ট্রেমর হইলেই আমরা যে বাইরে বসে থাকতেছি, অন্ধকারে বসে আছি, একটা স্যাড সিচুয়েশন, সবাই বসে আছে, সিঁড়ি দিয়ে নামতে গিয়ে আহত হচ্ছে। বাস্তবতা হচ্ছে কি আদৌ কি আমাদের এরকম প্যানিক হওয়ার দরকার আছে কিনা? যদি 8 মাত্রার ভূমিকম্প হয় তাহলে ডেফিনেটলি প্যানিক হব আমি, কিন্তু 8 মাত্রার ভূমিকম্প হওয়ার সম্ভাবনা কতটুকু? কোন ফল্ট আছে আমাদের এখানে? যে কন্টিনেন্টাল যে এই আপনার ইন্ডিয়ান প্লেট আর বার্মিজ প্লেট, যেটা অস্ট্রেলিয়ান প্লেটের একটা অংশ, বার্মিজ প্লেটের লাইনটা কোথায়?
লাইনটা হচ্ছে টেকনাফ থেকে ওই যে সেন্ট মার্টিন থেকে শুরু হয়ে খাগড়াছড়ি হয়ে ট্রে কিন্তু ওই যে এই সাগাইন রেঞ্জ পর্যন্ত চলে গেছে। ওইখানে ভূমিকম্পর তো চিহ্ন আছে কি ছোট ছোট পাহাড় আছে। আপনার আমি খাগড়াছড়িতে দেখছি যে সেডিমেন্টারি রক যে এটা আপলিফ্ট হয়েছে, এটা কিন্তু আপনাদের এটা সাবসিডেন্স, আর বার্মিজ প্লেট কিন্তু উপরে চলে আসতেছে। ওই 1897 ভূমিকম্পে আপনার সেন্ট মার্টিন দ্বীপ 3 মিটার উপরে আসছে। ওটা কিন্তু তখন আগে ছিল পানির নিচে, পরে কিন্তু এটা উপরে চলে আসছে, টেকনাফের হয়েছে। ওইগুলি তো অনেক দূরে। ঢাকায় আপনি দেখেন যে ঢাকায় 500 বছরের ভিতরে 7 মাত্রা 8 মাত্রা কোনো ভূমিকম্প হয়েছে? যদি হইতো তাহলে কিন্তু আপনার এই যে লালবাগের দুর্গ, তারপরে কি বলে ছোট কাটরা, বড় কাটরা, এগুলো তো পুরানো বিল্ডিং, আরো বিল্ডিং সব ধূলিসাৎ হয়ে যেত। এই যে মানিকগঞ্জের যে বেঙ্গল আর্থকোয়েক 1885 কে বলে সো ক্লোজ, সুতরাং ঢাকায় হইতে পারে, এই কথা যে বলে। মানিকগঞ্জে কি ভূমিকম্প এপিসেন্টার ছিল? ওইখানে যে বালিয়াটি সাটুরিয়ার জমিদারদের বিল্ডিং আন্ডার কনস্ট্রাকশন ছিল 1885-এ, আমাকে জিওলজিস্টটাই বলছে 85-এ। এখন সেই বিল্ডিং কিন্তু উদ্বোধন হয়েছে, ইউরোপিয়ান স্টাইল বিল্ডিং উদ্বোধন হয়েছে 1892-তে। তার মানে কি? তো ওইখানে যে ওরকম ভূমিকম্প হয় নাই। আর মানিকগঞ্জ থেকে ঢাকা হচ্ছে 70 মাইল, ওখানে যে এপিসেন্টার থাকতো, তো ঢাকায় 1885-এর যে যত বিল্ডিং টিল্ডিং ছিল ক্রাশ করে যেত। সুতরাং আমাদের যারা সায়েন্টিস্ট আছে তাদের ভাবাবেগে পরিচালিত হলে হবে না। আমি তো যে নর্থ ইস্ট ফল্ট, বিশ্ববিখ্যাত কুখ্যাত নর্থ ইস্ট ফল্টের কাছে এক বাসায় আমি থাকতাম কিছুদিন আগেও, যে থেকে আসছি ওইখানে। সে নর্থ ইস্ট ফল্টের উপরেই ছিল একটা আপনার মল, একেবারে ধূলিসাৎ হয়ে গেছিলো। ফর্চুনেটলি লোক বেশি মারা যায় নাই, কিছু মারা গেছে, কারণ ওটা বন্ধ ছিল। তো তারা তো ওই ফল্ট কোথা থেকে কোথায় গেছে তারপরেও তারা কিন্তু অ্যাকুরেটলি প্রেডিকশন করতে পারে না। যে জিনিসটা পারে যে এখানে প্রবাবিলিটি অফ অকারিং 8 রিক্টার স্কেল আর্থকোয়েক কতটা, যদি সেরকম সম্ভাবনা থাকে, আপনি তখন বিল্ডিংগুলিকে সেই মাত্রায় করবেন। এখন আমি যতদূর জানি যে আপনারা 6 মাত্রার ধরে নিচ্ছেন, 7 আচ্ছা 7 মাত্রার ধরে নিচ্ছেন, 8 মাত্রা তো টিকবে না, এগুলি এটা তো লগারিথমিক স্কেল। 7 মাত্রার ভূমিকম্প যদি 1 মিনিট ধরে হয় তাহলেও কি টিকবে? 1 মিনিট ধরে হবে কেমনে? আপনার যদি ভূমিকম্পটা দূরে হয় তাহলে 1 মিনিট ধরে হইতে পারে, কারণ একটা ওয়েভ আসবে, তারপরের ওয়েভগুলি একটু পরে আসবে। আমাদের এখানে ভূমিকম্পটা হয়েছে কাছে মাধবদীতে, আপনার কয়েক সেকেন্ডের ডিফারেন্স হয়ে গেছে। প্রথমে হলো জলটা, তারপরে কয়েক সেকেন্ডের মধ্যে পরবর্তীতে হলো। এগুলি ব্লাইন্ড ফল্ট, বুঝলেন? আমাদের তো এই জায়গাটা, আমাদের যে বাংলাদেশ, এটা তো আপনার পরিবাহিত একটা শুধুমাত্র এই যে আপনার যেমন শিলং প্লাটুটা, ওইটা আমাদের জন্য একটু ভয়। ওখানে ডাউকি ফল্ট হয়েছে, শিলং প্লাটুটা হয়েছে আপনার ইউরেশিয়ান প্লেট আর আপনার এই যে ইন্ডিয়ান প্লেটের করার ফলে, ওই ইন্ডিয়ান প্লেট তো সাবসাইড করতেছে, যার ফলে ওই জায়গায় ফল্ট হয়েছে। ঠিক ওই চাপে কিন্তু আপনার মধুপুরটা, বরেন্দ্র, ওই জায়গাটাও কিন্তু আপনার আপলিফ্ট হয়েছে, বরেন্দ্র যেটা মধুপুর আপলিফ্ট হয়েছে, সেখানে ফল্ট থাকতে পারে, মাইনর ফল্ট থাকতে পারে। এখন যে কালকে একটা ফল্ট আবিষ্কার করছে, কোথা থেকে আপনার ঠগুড়া দিয়ে ক্যালকাটা পর্যন্ত, এগুলি কি এটা হয়তো বলছে ম্যাক্সিমাম 6 মাত্রার ভূমিকম্প হইতে পারে। আপনার তো আপনার ক্লেতে বেশি ফল্টটা বেশি ডিপও হইতে পারে না, বেশি লেন্দিও হইতে পারে না। সুতরাং গুজরাট, তেহরান, তারপরে আপনার ওই নর্থ ইস্ট ক্যালিফোর্নিয়া, সান বার্নার্ডো, এরকম যে কিছু কিছু জায়গা আছে, তেহরান, আফগানিস্তান, ওইখানে মাটি শক্ত। আমাদের এইখানে যে বলে যে ক্যাটাস্ট্রফি হবে, আমরা তো 18-20 কিলোমিটার পর্যন্ত পলি, সেডিমেন্টারি রক পলি। এখানে যে বিল্ডিং হচ্ছে, বিল্ডিংগুলি আপনার হয় সয়িং হয়, মানে কাইট হয়ে যায়। আমি এই পর্যন্ত যে কয়টা ভূমিকম্প ঢাকায় শুনছি বা টুকটাক তো হয়েছে, একটা বিল্ডিং যে কলাপস করে গেছে ক্যাটাস্ট্রফিক ভাবে, যে একবার প্যানকেক বলে, একটা তালার উপর একটা তালা, সেটা কিন্তু হয় নাই, টিল্ট হয়েছে। ওইগুলি হবে পুরান ঢাকায়, পুরান তো ম্যাসোনারি ওয়ার্ক। সেজন্য ফার্স্টের কথা হচ্ছে ওই একটা কথাই আমি আবারও বলবো, যে আমাদের যারা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার আছে, যারা জিওফিজিসিস্ট আছে, জিওলজিস্ট আছে, তাদের আরও বেশি স্টাডি করা দরকার।
আপনার প্যানিক ক্রিয়েট না করে আপনার যে ডেঞ্জারটা কতটুক একটা রিলায়েবল মাত্রা দিবেন তো, যে আমাদের এখানে এই মাত্রায় হইতে পারে। আমি এটা সাধারণ লোক, কিন্তু সাধারণ লোক হিসাবে মনে করি কি যে আমাদের এরকম হবে না। এটা আমাদের হবে না কেন? 500 বছরও তো হয় নাই ভাই, 500 ইয়ার্সের মধ্যে এই ভূমিকম্প হয় নাই। যদি হইতো তাহলে পুরান ঢাকার এই যে আপনার পোজ স্কুল, তারপরে কি বলে আপনার, ওই সময় তো অনেক বিল্ডিং ছিল, সেগুলো ছিল কি আপনার তো কংক্রিট না, সেগুলো তো মেশনারি ওয়ার্ক, ইটের পরে ইট দিয়ে তারা 5, 7, 8, 10 তলা করছে, ওগুলো তো পড়ে যেত ওই মাত্রা হলে। যেহেতু হয় নাই, সেহেতু হওয়ার সম্ভাবনা আছে হয়তো রিমোট। সুতরাং এটাকে একটা স্ট্যাটিস্টিক্যাল প্রবাবিলিটির মধ্যে তাদের ফেলানো উচিত, এবং ফল্টের ঢাকার মধ্যে কি ফল্ট আছে কিনা সেটার এই যে এখন বলতেছে গুলশান বাড্ডা এরিয়া একটা বসুন্ধরা বলে নাই কেন? বসুন্ধরা বলে বসুন্ধরা প্রপার্টি ভ্যালু 1/3 হয়ে যাবে। আপনার বাড্ডার উপর চাপাই দিচ্ছেন, এক্স্যাক্টলি বাড্ডায় আসছে নাকি? আপনার এটা যে ইকোনমিকের কথা বললেন, আজকে যদি বসুন্ধরা ইসের মধ্যে, বসুন্ধরা তো গ্যাস ফিল্ডও আছে, আচ্ছা বসুন্ধরার মধ্যে যদি আপনার এপিসেন্টার হয় তো বসুন্ধরার ইটা চলে যাবে আপনার কি বলে রিপেল ইফেক্টের মতো, ওইখানেও চলে যাবে। রিপল এফেক্ট না, বসুন্ধরা একটা ম্যানমেড যে মানে হিউম্যান ইনডিউসড কোয়েকের একটা কারণ প্রথমত ফ্র্যাকিং, যেটা গ্যাস উঠায় ফ্র্যাকিং করে। ফ্র্যাকিংয়ে ওকলাহোমা তো এখন আর্থকোয়েক প্রোন স্টেট হয়ে গেছে ফ্র্যাকিংয়ের জন্য। আমাদের তো ফ্র্যাকিং হয় না, আমাদের গ্যাস উঠায়, গ্যাস টেস উঠায়। কিন্তু আপনার যদি লেক করেন, তাহলে কিন্তু যদি পন্ডিং করেন, পানি যদি আটকান, অনেক হেভি আপনার একটা হলো, চায়নায় যেমন একটা হয়েছে ভূমিকম্প ইনডিউসড হয়, তাহলে হতে পারে। আবার আরেকটা বিষয় হতে পারে যে আপনি যদি ব্যাপক অঞ্চল জুড়ে আপনি যদি 10 ফিট 15 ফিট করে যদি স্যান্ড করেন, মানে আনইউজুয়াল লোড দেন, তাহলেও কিন্তু হতে পারে। কিন্তু এগুলি মাইনর, এসবগুলো কিন্তু মাইনর। মেজরই হচ্ছে আপনার প্রাকৃতিক কারণে যে ভূমিকম্পগুলি হয়, সেইটাকে মাথায় রেখে যে আমাদের সম্ভাবনা কতটুকু, আমাদের সেভাবে বিল্ডিং কোড করা উচিত। এখন কেউ বলেন কি করণীয়, কেউ বলে যে আপনি ঘরের মধ্যেই থাকবেন, আপনার একটা বিমের নিচে থাকবেন, বিম টিমের। আবার কেউ বলে সিঁড়ি দিয়ে নামবেন না, কেউ বলে সিঁড়ি দিয়ে নেমে যাবেন। সিঁড়ি দিয়ে নামে 1 তলা 3 তলা পর্যন্ত আপনি নামতে পারতেছেন, যে টাইম। টপ ফ্লোরে যারা থাকে তাদের ছাদে যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে অনেক জায়গায়, ছাদে যেতে পারেন, আমি জানি না যে, কিন্তু এইটা জানি যে ও নিকেতনে আমার অফিস ছিল, তো ভূমিকম্প শুরু হইলো তো সবাই নেমে গেলাম আমরা। পরে আমি চিন্তা করলাম যে নেমে লাভ কি, কারণ কি বাইরের লোক বেশি মারা যায় যদি বড় ধরনের ভূমিকম্প হয়। যদি ভূমিকম্প হয় তাহলে আপনার 2 বিল্ডিংয়ের মাঝে যে আপনি থাকতেছেন, ওই যে প্যারাপেট, তারপরে বিভিন্ন আইটেম, ইলেকট্রিক তার ভিতরেই থাকি, যা হয় হবে। এখন আমি কি ভিতরে কোথায় থাকবো? আজকে একজনের ফেসবুকে দেখলাম দৌড়ে তারা বাথরুমে যাবে, বাথরুমে যেই করবে, কারণ বাথরুমে নাকি অনেক বিম টিম বেশি। কিন্তু আমি তো মনে করি বাথরুম হইতেছে একটা মানে মেইন দরজা থেকে উদ্ধারের জন্য ডিফিকাল্ট হবে। আপনার বিমের নিচে যদি থাকতেই হয়, আই হ্যাভ ডিসাইডেড যে আমার মেইন দরজার কাছের যে বিম আছে ওইটার নিচে আমি দাঁড়ায় থাকবো, যেন বাইরে চলে যেন বাইরেতেও পারি, কারণ ফায়ার হ্যাজার্ড হতে পারে। আই হ্যাভ টু গেট আউট, হোয়াট এভার আই হ্যাভ টু গেট আউট। সেই জন্য একটা সুনির্দিষ্ট, এটা কিন্তু উন্ডা পারবেন যে একটা বিল্ডিং যখন ভেঙে পড়ে তখন কেমনে ভাঙে, এটা তো আমরা পারবো না, আমাদের বোঝার ক্ষমতা কম। কিন্তু অনেকে আবার স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার আমাদের বলছে যে এই যে কিছু খুঁটি বিমের উপরে বিল্ডিং করে, পাশে কোনো সাপোর্ট দেয় না। ফ্ল্যাট প্লেট বলে এটাকে, ফ্ল্যাট প্লেট বিম ছাড়া, মানে শুধু স্ল্যাব এন্ড কলাম এগুলি করে, এগুলো নাকি ডেঞ্জারাস। এখন ধরেন 6 মাত্রা বা 7 মাত্রা, যে মাত্রায় হোক, সেই মাত্রা অনুসারে সার্টিফাই করা উচিত যে এটা এই মাত্রার করতে পারে, এই মাত্রার। আপনি দেখেন বিল্ডিংয়ের যে ইঞ্জিনিয়ারিংয়ের এটা, আজকে হংকংয়ে যে ফায়ারটা হইলো, বাসেরই করলো, অ্যাট দ্য সেম টাইম এক ধরনের ফায়ার প্রোন স্টাইলোফোম সেই লিফটের কাছে তারা দিয়েছিল অল দ্য ওয়ে,
আপনার লন্ডনেও তো যে ফায়ার হইলো, একটা বহু লোক মারা গেছে, বাঙালি লোকও মারা গেছে। বাইরে তারা দিছিল যে ফায়ার হ্যাজার্ড, বাইরে যে ক্লাডিংটা দিছিল, এখানে বাঁশেরই করছে। আই এম সারপ্রাইজড, 20-30 তলা বিল্ডিংয়ের স্ক্যাপ হোল্ডিং আপনারা তো বাংলাদেশে এটা অ্যালাউ করবেন না, কিন্তু ওরা বাঁশের এটা করছে। সেই বাঁশ দিয়ে আগুন ধরে সব জায়গায় ছড়াই গেছে, একেবারে ছড়াই গেছে। ওরা মারা গেছে, আমার মনে হয় 100-র উপরে হয়ে গেছে ডেথ। 128 জন আমরা সর্বশেষ দেখেছি পত্রপত্রিকায়। হ্যাঁ, এটা হলো ভয়াবহ রকমের একটা ইসের। আপনার ফায়ার এবং এই যে ভূমিকম্প, আর্থকোয়েকের জন্য ক্লিয়ার দেওয়া দরকার, ইনস্ট্রাকশন দেওয়া দরকার যে এই ধরনের বিল্ডিং হলে তুমি কি করবা, যে ঘরের মধ্যে থাকবে বলতেছে ফাইন, সেগুলি কলাম বিম কংক্রিটের বিল্ডিংয়ের মধ্যে আমি মনে করি সেফ। কিন্তু মেশনারি যে বিল্ডিং আছে পুরান ঢাকার বাইরেও তো ভূমিকম্প আছে, ঢাকার বাইরেও তো আছে বিল্ডিং আছে, সেইখানে কি থাকা সেফ? আমি তো মনে করি না সেফ। ইটস গেট আউট, যে কোনো প্রক্রিয়ায় হোক, ইউ হ্যাভ টু গেট আউট। ওইখানে আমি মনে করি কি যতই হোক, কারণ সিঁড়ি তো সবচেয়ে স্ট্রং স্ট্রাকচার, একটা বিল্ডিংয়ের সবচেয়ে স্ট্রং স্ট্রাকচার সিঁড়ি, এবং সিঁড়িতে খোলা ইট আমি খুব কমই দেখছি। ওগুলি ঢালাই, যেহেতু ঢালাই সেহেতু এটা ভাঙলেও ওইরকমভাবে ক্যাটাস্ট্রফিকভাবে করবে না। তো আমি আমি এই লাইনের এক্সপার্ট না, আমি যেটা বলতেছি যে আমি একজন নাগরিক হিসাবে এই কয়েকদিনের যে এক্সপেরিয়েন্স আমি দেখলাম, বাইরে যায় বসে থাকতেছি, সবাই স্যাড, প্যানিক, কতক্ষণ বসে থাকবে। আবার খাট একটু নড়লো, খাট এমনিও নড়তে পারে, বা চেয়ার টেবিল এমনিও নড়তে পারে। এই কান পাইতে থাকতে হয় যে বাইরে থেকে দৌড়াদৌড়ি শুরু হয়েছে কিনা। অ্যাকচুয়ালি সবাই যদি ওইটা ভাবে যে দৌড়াদৌড়ি শুরু হয়েছে কিনা, হয়তো ঘরের মধ্যেই রয়ে গেলাম। তাছাড়া অনেকে এটাও ভয় পাচ্ছে যে আমাদের তো বাইরে যে যাব, এখানে তো দাঁড়ানোরও জায়গা নাই, কোন বিল্ডিং না জানি মাথার উপরে ভেঙে পড়ে। বিল্ডিং কেন, আপনার বিল্ডিং এর যে প্যারাপেট, তারপরে ওই যে টব রাখে, এইটা রাখে, গ্লাস, তারপরে অনেক কিছুই আছে, এগুলো ভেঙে পড়তে পারে। তো এখন যেটা আমি আসলে আপনার কাছে আপনার মতামত জানতে চাচ্ছিলাম, যে খোলামেলা আবাসনের কথা আমরা বলি, কিন্তু আমরা এই কনজেস্টেড একটা নগরে নগরায়ন হবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেই নগরায়নের মধ্যে যে আইন কানুন মেনে, মানবিকতাকে মেনে যে আমাদেরকে করা উচিত, সেই জায়গাটায় কি সচেতন হওয়ার জায়গা আসছে কিনা এই মুহূর্তে? এবং সেই সচেতনতাটা যেভাবে বেসরকারি ডেভেলপারদের তরফ থেকে আসা দরকার, এবং যারা আইন প্রয়োগকারী বা ল এনফোর্সিং এজেন্সিজ আছে তাদের তরফ থেকে আসা দরকার, ওই জায়গাটায় গ্যাপটা কেন? এবং সেই গ্যাপটা ইমিডিয়েটলি ফিল আপ করার জন্য আমাদের সেই জাতীয় সমন্বয়টা কিভাবে করা দরকার। আমরা কিন্তু দেখেছি কোভিডের সময় কিন্তু অন্তত প্রতিদিন ব্রিফিং করতো, একটা মনিটরিং সেল হয়েছিল, প্রতিদিন ব্রিফিং করতো। এই যে জাতীয় আরেকটা দুর্যোগ, সেটা দুর্যোগ হোক বা না হোক, মানুষের মনের মধ্যে কিন্তু দুর্যোগের আকারই ধারণ করেছে এই ভূমিকম্প। এই ভূমিকম্পে মানুষ কিভাবে সেফ থাকবে, আজকে ওই জায়গা 4 মাত্রা, কালকে 3 মাত্রা, 5 মাত্রা, প্রতিদিন যে একটা সুনির্দিষ্ট ব্রিফিং করা, মানুষকে সাহস দেওয়া, এই জায়গাটা তো জরুরি। শুনেন, ভূমিকম্প 2-3 মাত্রার ভূমিকম্প তো কন্টিনিউয়াসলি হইতেছে সারা পৃথিবীতে। প্রতিদিন মনে হয় 1-2 হাজার ভূমিকম্প হয়, ছোট ছোট ভূমিকম্প হয়, তো হবেই। এখন বড় ভূমিকম্প হলে আমাদের জন্য সমস্যা। এখন বড় ভূমিকম্প হওয়ার সম্ভাবনা কতটুকু ক্লিয়ার কাট আমাদেরকে বলুক, পাবলিকরে, এক্সপার্টরা, গভর্নমেন্ট, এরা তো গভর্নমেন্ট, ক্লিয়ার কাট ঢাকার এই অঞ্চলগুলিতে বড় মাত্রার ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে। এটা কি আসলেই প্রেডিক্টেবল যে আসলে কত মাত্রার ভূমিকম্প তারিখ দিয়ে দিচ্ছে? আপনি কি বলেন? সেটাই আমাদের আসলে কৌতূহলের বিষয়। 2015 সাল থেকে 2020 সালের মধ্যে এত ভূমিকম্প হবে, এরকম এক্সপার্টরা বলতেছে। এখন ভূমিকম্প হয় জিওলজিক্যাল টাইম স্কেলে, মিলিয়ন, থাউজেন্ডস অফ ইয়ার্সের পরে ভূমিকম্প। ওই যে ইথিওপিয়ায় আপনার যে অগ্নুৎপাতটা হইলো, ভলকানো, 12,000 বছর পরে। এগুলি তো এই না যে আপনার প্রতি বছর হচ্ছে, বা এই বছর বন্যা হয় না, আগামী বছর বন্যা হবে, এই ধরনের তো না। ভূমিকম্প একটা রেয়ার ইভেন্ট, ইটস এ রেয়ার ইভেন্ট, বড় ভূমিকম্প। আমাদের যে বড় বড় ভূমিকম্প তো হয়েছে, আমাদের কোন জায়গায় হয়েছে? আপনি ধরেন নেপালে হয়েছে, আপনার ডাউকি ফল্টে হয়েছে। এবং ভূমিকম্পর হওয়ার ফলে আপনার যে ইগুলি, ওই কি বলে, এই যে ফল্ট লাইন নাড়াচাড়া হওয়ার ফলে যে ফল্ট লাইন, ওই ফল্ট লাইন ধরে কিন্তু নদী হয়। নদীগুলির প্রত্যেকটা নদী কিন্তু ভূমিকম্পের ফল্ট লাইন ধরে কিন্তু নদী প্রবাহিত হয়। ফল্ট লাইন চেঞ্জ হয়ে যায়, মানে গিরিখাতের মতো চেঞ্জ হয়ে যায়,
নদী অন্যদিকে চলে যায়। ব্রহ্মপুত্র চেঞ্জ হচ্ছে না ভূমিকম্পের ফলে। তো 1897-এর ভূমিকম্পের ফলে পুরাতন ব্রহ্মপুত্র ওই ধারাটা, মেইন ধারাটা গতিপথই পরিবর্তন হয়ে গেছে, নদীপথে পরিবর্তন হয়ে গেছে। এটা হলো বাস্তবতা। এইগুলিকে স্টাডি আরো করতে হবে এবং রিয়াল ডেঞ্জার কতটুক সেটাকে অ্যাসেস করে বলতে হবে এই ধরনের হইতে পারে, তাহলে মানুষের মনে শান্তিও আসবে। আর তা না হলে এই যে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বলেন, হার্টের রোগী, তারপরে যারা মনে করেন বাচ্চারাও অনেক ভীতিতে থাকছে এখন, সবাই ভীতিতে, স্কুলে গিয়েও ভয় পায় অনেকের বাচ্চা যে কি হবে। ভয় পাওয়ার কথা তো, যে আপনি যদি বলেন যে 9 মাত্রার ভূমিকম্প হবে, যখন রিক্টার স্কেলে 9 মাত্রা 500 গুণ বেশি 5 মাত্রার থেকে, তো এই আপনার লগারিদমিক স্কেলে তো হিউজ, সেখানে 9 মাত্রার ভূমিকম্প হয়েছে কোথায়? আপনার ওই যে ভারত মহাসাগরের ফল্ট লাইনে হয়েছে। আছে কি হয়ে গেছে? আছে প্রদেশ সম্পূর্ণভাবে ইন্দোনেশিয়া আছে কয়েক বছর আগে, যেখানে লাখ লাখ লোক মারা গেছে সুনামি হয়ে, লাখ লাখ মারা গেছে। ভূমিকম্পের সাথে তো সুনামিও জড়িত, রাইট? ভূমিকম্পের সাথে কিন্তু সুনামিও জড়িত। ঢাকায়ও তো সুনামি হয়েছে একবার ওই ভূমিকম্পের ফলে, একবার 200-300 লোক মারা গেছিল বুড়িগঙ্গায় নৌকার মধ্যে। অনেক রকমের আছে। জি, আবার আসবো আপনার কাছে। আমরা আবার প্রকৌশলী মোহাম্মদ মোবারক হোসেনের কাছে যাব, যে এই যে ক্র্যাকগুলো এখন দেখা যাচ্ছে, প্রথমেই 5.7 মাত্রার পরে কোথাও কসমেটিক ক্র্যাক, কোথাও কিছু খবর পাওয়া যাচ্ছে স্ট্রাকচারাল কিছু ক্র্যাক হয়েছে। এখন এই জন্য ধরেন অনেকে কিন্তু ঢাকার বাইরেও আছে, কেউ ঢাকার ভেতরে থাকে, বিভিন্ন জায়গায় হতে পারে। আপনার কি কোনো সংক্ষিপ্ত গাইডলাইন আছে কিনা যে এই ধরনের ক্র্যাকগুলো দেখা গেলে ইমিডিয়েট বেসিসে কাকে ইনফর্ম করবে, কি করবে, এই সচেতনতামূলক 2-1টা গাইডলাইন যদি দিতেন আমাদেরকে? ঠিক আছে, সুন্দর প্রশ্ন করছেন। আসলে ইমিডিয়েটলি আপনার যে সমস্ত বিল্ডিংগুলোতে আপনার ক্র্যাক দেখা দিল, কিছু ক্র্যাক আছে আসলে, কিন্তু সত্যি কথা বলতে আপনার নন স্ট্রাকচারাল ক্র্যাক, স্ট্রাকচারাল না, নন স্ট্রাকচারাল মিনস কথা বিম আছে, বিমের নিচে আপনি মনে করেন একটা ওয়াল করছেন, ওয়াল অ্যান্ড বিমের জাংশন পয়েন্টটা, সেখানে ক্র্যাক হলো, ইটস নন স্ট্রাকচারাল ক্র্যাক। এখানে কিন্তু আসলে ওই ব্রিকটা যদি আপনি কথা আপনি বিল্ডিংয়ে বিম কলাম স্ল্যাব করার পর তারপরে কলাম মানে ফ্রেম স্ট্রাকচারের মধ্যে পরে আপনি কিন্তু আপনার ওই ওয়াল করছেন, এই ওয়ালটা যদি আপনি সরাই ফেলে কোনো সমস্যা হবে? বিল্ডিং এর মনে হয় সমস্যা হবে না। তাহলে যদি ওই ধরনের ক্র্যাক হয়, এগুলোকে রিপ্লেস করে আমরা করতে পারি, এখানে মূল বিল্ডিং এর সমস্যা হবে না। আর অন্য ক্ষেত্রে যে সমস্ত মনে করেন মানে স্ট্রাকচারাল ক্র্যাক যেখানে ডেভেলপ করবে, আমি মনে করি ইমিডিয়েটলি সেই বিল্ডিং ওনারদেরকে আসলে মানে এক্সপার্টের পরামর্শ নেওয়া লাগবে এবং ওই জায়গা থেকে সরে যাওয়া উচিত। মানুষের টেকনিক্যাল টিম লাগাতে হবে, তাদেরকে তার শরণাপন্ন হয়ে তারা কিভাবে এটা অ্যাসেস করে, অ্যাসেসমেন্টে যদি তাদের কোনো রেট্রোফিটের কোনো প্রয়োজন হয় সেগুলো করে, তারপর আমার মনে হয় পরবর্তীতে এখানে আবার আসা উচিত। একটা প্রশ্ন যে টিল্ট হয়ে যায় যদি বিল্ডিং, একটা বিল্ডিং এর উপরে আরেকটা বিল্ডিং এসে পড়ছে, মনে করেন 1 ডিগ্রি বা 2 ডিগ্রি টিল্ট হয়ে গেছে, এইসব ক্ষেত্রে কি হবে? বিল্ডিং যদি আপনার মনে করেন এক জায়গায় টিল্ট হলো, ক্র্যাক হলো, যেটা হলো সেটা কিন্তু ওয়ান কাইন্ড অফ আপনার মনে করেন প্রবলেম। এটা প্রবলেমকে আপনি মিনিমাইজ রাখা যাবে না, রাখা যাবে না যাবে সেটাও কই, আই হ্যাভ টু হ্যাভ সাম অ্যাসেসমেন্ট। উইদাউট হ্যাভিং দ্যাট অ্যাসেসমেন্ট, আপনার ফাউন্ডেশন কি আছে না আছে, আপনি পাইলিং করছেন কি করছেন না, বা শুধু কিসের মধ্যে করছেন, অনেকগুলো বিষয় কিন্তু আছে সেখানে। আচ্ছা, আমি একটু অন্য দিকে কথা বলি, সেটা হলো যে একটু ব্রডলি কথা বলি, সেটা হলো যে টোটাল বাংলাদেশের কথা যদি আমি বলি, আমি যেহেতু একটুখানি বিধিমালার আলোকে কথা বলতে চাচ্ছি। উনি কিন্তু একটা সুন্দর প্রশ্ন বলছে, আপনার ফিনান্সিয়াল ইনভলভমেন্ট আসছে। এখন দেখেন, আমরা যখন এই যে এই বিল্ডিং গুলো, আমি শুধু ঢাকার কথা বলি না, ঢাকার বাইরে যদি আমি টোটাল বাংলাদেশের সিনারিওটা দেখি, পুরান টাউনের বিল্ডিং গুলো, পুরান টাউন বলি আমরা, পুরান টাউনের বিল্ডিং গুলো কি একটু মানে রিস্কি বেশি না? কেন? পুরনো হয়েছে, পুরনো হওয়া বড় কথা না, সেই বিল্ডিং টেকনোলজি ডিফারেন্ট। আমি যে মনে করেন হয়তো ব্রেক ওয়াল দিয়ে কাজ করছে, তারপরে আপনার মনে করেন আরেকটা বিষয় হলো যে তাদের বিল্ডিং গুলোর কিন্তু ওই যে ওই সেটব্যাক গুলো অত নাই, রাস্তা অনেক ন্যারো ছিল, তারপরে আপনি মনে করেন ইউটিলিটি সার্ভিস গুলো যেভাবে প্রোভাইড করছে দেখা গেলো যে আনসেফ। ইভেন কি ওই বিল্ডিং গুলোর অনেক ক্ষেত্রে আলো বাতাস নেই। তাহলে আমি কতগুলো কথা বললাম, ইউটিলিটি সার্ভিস গুলো ঠিকভাবে প্রোভাইড করা হয়নি, আলো বাতাস নেই, তার মানে কি স্বাস্থ্যগত প্রবলেম হচ্ছে, যেখানে তারা বসবাস করতেছে। মনে করতে হলো যে সেখানে যদি আর্থকুয়েক হয়, তাহলেও কিন্তু এটা কিন্তু আপনার রেজিস্ট্রিভ পাওয়ারটা ওইভাবে থাকবে না বিল্ডিং এর। এখন আমি এটাকে অল টাউন বলতেছি কেন?
যখন তারা বিল্ডিং করছে তখন তো এই যে রাস্তাঘাটগুলো একটু প্ল্যান করে সেরে টেরে করার কথা ছিল না, তারা Right. করেনি। কিন্তু সেম প্রবলেমটা কিন্তু আমরা এখন টোটাল বাংলাদেশের ডিস্ট্রিক্ট লেভেলেও কিন্তু ফেস করতেছি। ডিস্ট্রিক্ট লেভেলটাও তো একসময় এই ধরনের পুরান টাউনের মতো হয়ে যাবে যদি আমি মনে করি 20-25 বছরে চলে যাই। এই ডিস্ট্রিক্টগুলো কিন্তু আপনার মনে করেন যখন হ্যাবিটেবল হবে তখন কিন্তু এখানে মানে পপুলেশন ডেন্সিটি বেড়ে যাবে। বিল্ডিং এর ক্ষেত্রেও কিন্তু অবকাঠামো উন্নয়নগুলো এভাবে হবে। কিভাবে হবে? আনপ্ল্যান্ড। আমাদের কিন্তু আমি মনে করি এখন সময় আসছে শুধু ঢাকা শহর বা অন্যান্য বড় শহরের সাথে ডিস্ট্রিক্ট লেভেলেও যারা যেখানে আমরা অবকাঠামোগত উন্নয়নগুলো করতেছি সেখানে আমাদের পরিকল্পনার আওতায় আসতে হবে। এবং সেখানে আমি একটু ছোট্টভাবে বলি, তাৎক্ষণিকভাবে যদি আমি বলি যে এখন থেকে আমরা কি করব, প্রিভিয়াস বিল্ডিংগুলোতে আমরা কি করতে পারি। প্রিভিয়াস বিল্ডিংগুলোর ক্ষেত্রে আমি মনে করি যেখানে যেখানে আপনার মানে স্ট্রাকচারাল মানে ফেলিওর বা ফাটল দেখা দিচ্ছে সেগুলো তো আমাদের অবশ্যই এক্সপার্টদের হেল্প নেওয়া লাগবে। যদি সেটা রেট্রোফিট করার উপযোগী বা ফিনান্সিয়াল একটা অ্যাসেসমেন্ট করতে হবে কত টাকা লাগবে রেট্রোফিট করতে, বা ইভেন কি ওই বিল্ডিং যদি টোটাল ডেমোলিশ করে ফেলে আমরা তো তাহলে আমি কোন পথে যাব সেটা টেকনিক্যাল লোকরা আমাদেরকে একটা মানে গাইডলাইন দেবে। কিন্তু আমি মনে করছি যে এখন পরবর্তী যে বিল্ডিংগুলো আমরা এখন করতে চাচ্ছি বা যাব সেইখানে কিন্তু আমি মনে করি মানে আমি কেন তাৎক্ষণিক বলছি, কারণ একটা জিনিস একটা ইনস্টিটিউট দাঁড় করতে হলে সেখানে উনি একটা সুন্দর প্রশ্ন বলছে, মানে শুধু ল্যান্ড ওনার বা ডেভেলপারের সাথে আমরাও যারা সংস্থা আছি ইনস্টিটিউশনে আছি আমাদের কিছু দায়িত্ব আছে। এই জিনিসগুলি কিন্তু আমাদের এখন সময় আসছে। আমি মনে করি এটা মানে বিভিন্ন লেভেলে আবার আলোচনার মাধ্যমে আমাদের মন্ত্রণালয় বা আমাদের রাজুকও কিন্তু এটা কিন্তু উদ্যোগ নিচ্ছে যে কিভাবে এটা মিটিগেট করা যায়, সমন্বয় করা যায়, কিভাবে আমরা এই মনিটরিংটাকে আমরা মানে ইমপ্রুভ করতে পারি। এটা কিন্তু আমরা ব্যবস্থা নেওয়ার ব্যাপারে আমরা ওয়াকেবল, বাট এটা তো সময় লাগবে। তাৎক্ষণিকভাবে কিন্তু আমাদেরকে আমি মনে করি প্রত্যেকটা বিল্ডিং এর ক্ষেত্রে টেকনিক্যাল টিম থাকার লাগবে। প্রত্যেকটা বিল্ডিং এর ক্ষেত্রে সেটা দোতলা হোক একতলা হোক স্ট্রাকচার হলে হবে, কেন রাস্তা থাকা লাগবে। আমি যদি বিল্ডিং গুলোর এই বিল্ডিং ম্যাটেরিয়ালস এর প্রপার ইউটিলাইজেশন না করতে পারি, আমি যদি সে টেকনিক্যাল টিম না থাকে তাহলে দেখা যাবে যে অনেক ক্ষেত্রে এই বিল্ডিং এর স্ট্রাকচারাল ডিজাইনে কিন্তু আপনার মানে ইরেশনাল হবে, আন্ডার সাইজ অথবা ওভার সাইজ। কলামের সাইজ কোথাও আমার দরকার মনে করেন 10 ফিট বাই 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি, আমার মনে করেন হয়তো এখানে রড দরকার 6টা, মানে আপনার মানে যদি সুতাই বলে 5 সুতা রড বা আপনার মনে করেন 16 মিলি রড। কিন্তু এখন মনে করেন যদি সেটা মানে প্রপারলি টেকনিক্যাল টিম দিয়ে আমি এটাকে ডিজাইন না করাই তাহলে কি হবে, ওভার সাইজ হতে পারে। ঠিক আছে 10 দরকার নেই, আমি 12 ইঞ্চি 12 ইঞ্চি দিই, রড আমি 6টা না আমি 8টা দিয়ে দিই। আবার আন্ডার সাইজও হতে পারে। যদি ওভার সাইজ হয় তাহলে কি হবে, আমার বিল্ডিং ম্যাটেরিয়ালসের অপচয় হবে। আন্ডার সাইজ যদি দেই, কথার কথা আমি 6টা রড না আমি 4টা রড দিলাম 10 ইঞ্চি একটা কলামের মধ্যে, তাহলে আমার এটা আন্ডার সাইজ হলো, যেটা দ্যাট উইল বি রিস্ক ফর মি। আমরা মনে করেন পরবর্তী আর্থে কিন্তু আমাদের রিস্কের ব্যাপার আছে। সুতরাং আমি রিস্কেও থাকতে চাই না, ওভার সাইজ করে আমি এখানে মনে করেন আমরা এই বিল্ডিং ম্যাটেরিয়ালসের অপচয় করতে চাই না। তাইলে আমাকে অ্যাকচুয়ালি প্রপার একটা টিম সেখানে থাকবে, টেকনিক্যাল টিম। এবং এই টেকনিক্যাল টিমটার ব্যাপারে আসলে আমাদের কি করে নেওয়া আছে, আমি মনে করি একটা বড় সিস্টেম এখন আমাদের সবার মাথায় জন্য, যেই সমস্ত ল্যান্ড ওনার তার এখানে বিল্ডিং করবে প্রথমেই সে কিন্তু একজন টিম এই ধরনের টেকনিক্যাল টিম সে যেতে হবে তার কাছে। যাওয়ার পর একদম টোটালি আপনার সয়েলের মানে আপনার কি বলে সয়েল টেস্ট থেকে মানে মাটির গুণগত মান কি এটা সেটাকে সবকিছু করে পাইলিং ডাব কি লাগবে না কয়তলা বিল্ডিং করা ফিজিবিলিটি স্টাডি সবই করা লাগবে। করার পর ওই ইঞ্জিনিয়ারদের কিন্তু ওই কাজে ইনভলভ থাকা লাগবে। শুধু আমি শুধু ঢাকা শহর কথা বলছি, আমি প্রত্যেকটা শহর কথা বলছি। শুধু তাই না, আমি মনে পুরো আনাচে কানে শুধু ডিস্ট্রিক্ট লেভেলে না, আমি থানা লেভেলেও আমি এই কথা চিন্তা করতে চাই। বিল্ডিং হলেই তাদের কিন্তু টেকনিক্যাল লোকদের টেকনিক্যাল আমরা মাঝে মাঝে পেপারে দেখি যে কলামের মধ্যে বাঁশের চটি দেয়, চটি এরকম প্রায় দেখি, বাঁশের চটি। এখন এই চটি কি আপনার মানে একটা রিয়ালি শক্তিশালী কিনা? কারণ এই ভূমিকম্প হইতেছে একটাও বাঁশের চটিওয়ালা বিল্ডিং কিন্তু পড়তেছে না, তার মানে কি এটাকে টেনসাইল স্ট্রেংথ খুব বেশি কিনা? আপনার অনেক জায়গায় কিন্তু বাইর হয়েছে যে চটি, তো চটি আছে একটা ভূমিকম্প হইলো পড়ে যাওয়ার কথা হতো, চটি না পরে নাই, তার মানে কি যেটা ডিউরেবল বিল্ডিং ম্যাটেরিয়াল। বিষয়টা আমি বলি আপনাকে, আপনাকে এক্সামিন করছেন বাঁশের চটি দেয় আসলে অন্যভাবে নেন না। এটা কিন্তু বিএনবিসিতে বলা আছে আপনাকে একটা কলামে কি করা লাগবে।
এটা কিন্তু 62 বলা নাই। 16 মিলি রডের নিচে কিন্তু একটা কলমে না, এটা তো দিছে কন্ট্রাক্টররা। এখন আপনি যে কথা বলেন যে বাঁশের চটি দিছে বা দেয়, আসলে যদি আমি বলি এটা তো অবশ্যই ঠিক কাজ করে না। ভাঙলো কিনা আমি একটু বলি, ভাঙা এটা আমি পরে যাব আমি। এখন এরকম কেস কয়টা আপনি পাইছেন? পেপারে যখন উঠছে না, পেপারে আসছে, কিন্তু আমি বলবো পেপারে কমপক্ষে এই যারা করছে অবরোধ করছে, যেই করো নন টেকনিক্যালি এটা মানে করছে, কিন্তু এটা কমপক্ষে 20টা কেস আমি দেখছি পেপারে ওভার দ্য ইয়ার্স। অনেক ক্ষেত্রে কিন্তু মনে করেন আপনার মানে ভুল ভ্রান্তি অবশ্যই হইতেছে। এখানে একটা অবশ্যই মারাত্মক ভুল, এটা তো প্রশ্নই ওঠে না। এখানে তো আপনার ওই কলামের মধ্যে তো আমার বলাই আছে এই বিএনপি। না, আমার প্রশ্ন কিন্তু সায়েন্টিফিক প্রশ্ন। আপনি বলছেন পড়লো না কেন? একটা ব্যাপার শুনেন বলি। এখন একটা ব্যাপার কি, আপনি মনে করেন একতলা একটা বিল্ডিং করলেন, আপনি এই একটু আগে বলে যে আপনি মনে করেন ব্রেক ওয়াল, ব্রেকের উপরে বিল্ডিং করছেন না, ব্রেকে আপনি রড ইউজ করছেন, ব্রেক রড ইউজ করেন নাই। তাইলে এখন পরে ব্রেকের উপরে যদি বিল্ডিং দাঁড় করে থাকতে পারে, সেটা হয়তো মনে করেন যদি মনে করেন একতলা দুতলা বিল্ডিং হয়, সেটা মানে হয়তো আছে, কিন্তু এটা আমাদের পড়ে এটা নাই। না, করে নাই, আমরা জানি যে করে থাকবে কেমন, একটা ভায়োলেশন, কিন্তু নৈতিক সমস্যা, নৈতিক না, এখানে টেকনিক্যাল সমস্যা। ইস্যুটা জানতে চাচ্ছি যে এখানে বেশ কিছু বিল্ডিং এ স্কুল কন্ট্রাক্টররা করে, তার মধ্যে চটি বাইরে হইতেছে দেখা গেছে। কিন্তু আমার পিওরলি সায়েন্টিফিক কোশ্চেন, যে এই যদি খুব উইক হয়ে যাইতো তাহলে ভূমিকম্পে তো দেখা যেত যে চটিয়ালাগুলি সব বাইরে। আমি একটু বলি আপনাকে, এখন মনে করেন যে আপনি বলেন চটি ইউজ করছে, এটা কি রিকগনাইজড? না, রিকগনাইজড না, ডিজাইন সেটা ছিল। আচ্ছা, ডিজাইন না ছিল, তাহলে ডিজাইনটা ভায়োলেট করা হয়েছে। সাম পারসন হ্যাজ ডান দিস। না, আপনি ধরতেই পারতেছেন না। আমার কোশ্চেনটা হচ্ছে, তো ভায়োলেট তো করছেই তারা, কিন্তু কোশ্চেনটা হইলো যে চটিয়ালা বিল্ডিং কি ভূমিকম্পে সহনীয়? যদি সহনীয়, যদি ভঙ্গুর হইতো, তাহলে তো এই ভূমিকম্পে তো চটি বিল্ডিং পড়ে যেত। আপনি সবসময় খেয়াল রাখবেন, আপনি যখন টেকনিক্যালি একটা কাজ করবেন, মানে আপনার ক্ষতি হবে হবে না সেটা মাথায় রাখতে হবে। হবে না হবে সেটা পরে আমাকে মনে করছে এটা এই কাজ করলে আমার কোনো প্রবলেম হবে না, সেটা ডিজাইন কমপ্লাই করে কাজ করতে হবে। এখন ঠিক আছে, কেন ঠিক আছে সেটার তো আসলে প্রশ্ন। কমপ্লায়েন্সের কথাটাই আমরা বলছিলাম একটু আগে, যে এই যে আবাসন কোম্পানিগুলো আবার অনেকে ব্যক্তি পর্যায়ে কস্ট রিডাকশনের জন্য, মিনিমাইজেশনের জন্য আবার বিভিন্ন গভর্নমেন্ট বিল্ডিং গুলিতে যেভাবে কাজ হয়, আমরা তো বাংলাদেশে থাকি, এটা কি কাজ নাকি? অনেক দুঃখজনক ব্যাপার, আসলে দুঃখজনক। অনেক জায়গায় ফাঁকিবাজি করে। আমরা এই ডিজাইন তো আছে, ডিজাইনের মধ্যে তো আপনার ভুল হবে না, কিন্তু যখন এই যে কাজগুলি করে, যে কাজগুলি তো আর ঠিক মতো করে না, অনেক ক্ষেত্রে করে না, অনেক জায়গায় করে, অনেক জায়গায় করে না। আবার আলাদাভাবে বলি যে মনে করেন আমরা এখন যে প্রশ্ন আমি আপনার বলতে চাইছিলাম, এটা বিষয়টা সেটা হলো যে ডিস্ট্রিক্ট লেভেলে বা বিভিন্ন যে লেভেলে যে আমাদের অ্যাকচুয়ালি একটা বিল্ডিং এর ক্ষেত্রে বা টেকনিক্যাল টিম থাকার কথা, টেকনিক্যাল টিম তারা প্রপার স্ট্রাকচারাল ডিজাইন, আর্কিটেকচারাল ডিজাইন, প্লাম্বিং, ইলেকট্রিক্যাল, এটা সব একটা ইলেকট্রিক্যাল কাজগুলো মনে করেন আমরা দেখি। ইলেকট্রিক্যাল এই যে আপনার ওয়ারিং যেটা করা হয়, আসলে এই ওয়ারিংয়ের ক্ষেত্রে আমাদের কিন্তু বিধিতে বলা আছে কিভাবে এই টেস্টগুলো করে ওয়্যার ইউজ করতে হবে, কিন্তু আমরা আসলে সেই লেভেল যাই কখনো যাই না। আমরা মার্কেটে যেটা পাই কেবল কিনি, ইচ্ছা মতো কিনি। এই কেবলের মধ্যে একটা ভালো মানে রিনাউন্ড কোম্পানির সাথে কিন্তু একটা নকল কোম্পানি চলে আসে, আমরা সেটা হয়তো পারচেস করতেছি, সেটা ইউজ করতেছি। এবং অনেক ক্ষেত্রে কিন্তু বিল্ডিং এ আপনার ফায়ার প্রবলেম কিন্তু অনেক বেশি প্রবলেম। আগে যেটা বলেন আপনি যে কতবার ফায়ার হয়েছে, ফায়ার সার্ভিসের ডিজি সাহেব যে কথা বলছেন, তাহলে এখানে ফায়ারের সূত্রপাত কোথেকে হয়? ইলেকট্রিক্যাল ব্যাপারে আমরা এখানে কি আমাদের কনসেন্ট্রেট দেই যে এই ওয়্যার আমি কোথেকে আনবো, কেন আনবো, কিভাবে দেবো। ইভেন কি ফায়ার সার্ভিসে যে সমস্ত মানে সতর্কতামূলক অবলম্বন করা উচিত, ফায়ার ডোর, ফায়ার মানে যা যা ইকুইপমেন্ট আমার করার কথা, আমরা কতটুকু আসলে দিই। ইভেন কি ফায়ার ডোরটাকে আমরা অনেক সময় ইলিগালি অকুপাই করে রাখি, অনেক বিল্ডিং এ হয়তো ফায়ার এক্সটিংগুইশারও দেখা যায় না। এক্স্যাক্টলি। ইভেন কি ফায়ার এক্সিট যেটা আছে সেই এক্সিটের ওখানে হয়তো মনে করেন এমন একটা অবস্ট্রাকশন করে রাখি বা ইভেন তালা মেরে সিগন্যাল দিয়ে রাখি, দেখা যায় দুর্ঘটনার সময় মনে করেন বের হইতে পারতেছে না, এরকম ঘটনা হচ্ছে। সুতরাং আমাদের কিন্তু এখন সময় আসছে এখানে যার যে কাজ, যেখানে যেটা চিন্তা করা উচিত, আমাদের কিন্তু সেই লেভেলে আমাদের ওইভাবে কাজগুলো। আপনাদের মতিঝিলের যে অফিস বিল্ডিংগুলি, মনে করেন 20 তলা বিল্ডিং, আপনি দেখবেন যে সিঁড়িতে আপনি নামতে পারবেন না। তো প্রথমত সিঁড়ি ছোট, দ্বিতীয়ত সিঁড়ির মধ্যে চেয়ার টেবিল হাবি জাবি রাখছে, ইন কেস অফ এমার্জেন্সি নামার কোনো উপায় নাই তো সিঁড়ি দেওয়া। আচ্ছা, আমি একটু অ্যাড করতে চাই, সেটা হলো যে আর ইম্পর্টেন্ট ইস্যু আছে, ফিনান্সিয়াল ভ্যালু আমি অ্যাড করবো কিভাবে দেখেন। এই যে এই প্রত্যেকটা বিল্ডিং এর সাথে যদি আমি একটা টেকনিক্যাল টিম রাখি,
আমাদের দেশে কিন্তু অনেক ইঞ্জিনিয়ার বেকার, টেকনিক্যাল লোকরা বেকার আছে। তাহলে অথচ আমি প্রপারলি আমার জায়গায় যেখানে ইঞ্জিনিয়ার দরকার সেখানে আমি ইঞ্জিনিয়ার লাগাচ্ছি না বা পাচ্ছি না। তাহলে আমি যদি প্রত্যেকটা এই ধরনের অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে বা যে কোনো মানে ইঞ্জিনিয়ারিং সাইটে যদি মনে করেন এই ইঞ্জিনিয়ারদেরকে ইনভলভ করাতে পারতাম, তাহলে অনেকগুলো ফ্যাক্টরি কিন্তু আমাদের এখানে একটা জানার জন্য যে রাজুকের গাইডলাইনে কি এমন কোনো বিষয় আছে যে কি ভলিউমের একটা বিল্ডিং হলে মানে অর্গানোগ্রাম বলতে আমি বোঝাতে যাচ্ছি যে ওই ওই বিল্ডিং এ কতগুলো কোন লেভেলের ইঞ্জিনিয়ার ডেপ্লয় করা উচিত, এরকম কি কোনো গাইডলাইন দেওয়া আছে কিনা? যে সাপোজ এত কাঠার উপরে এত তলা একটা বিল্ডিং হতে পারে এবং সেখানে মিনিমাম এতজন ইঞ্জিনিয়ার আপনাকে রাখতে হবে এই লেভেলের, সেটা জুনিয়র টু একদম সিনিয়র মোস্ট লেভেলে, এরকম কোনো গাইডলাইন আছে? ওইভাবে আসলে ভলিউমেট্রিক ওয়েতে হয়তো ক্লিয়ার কাট বলে দিতে কোম্পানিগুলো অনেক কিছুই দেখে না একটা প্রজেক্ট যখন আছে কিছু অবশ্যই থাকবে। যেমন আপনার মনে করেন একটা বড় প্রজেক্ট হলে তো সেখানে মনে করেন টিম লিডার যে থাকবে, টিম লিডারের আন্ডারে মনে করেন একাধিক কি বলে এই সিভিল ইঞ্জিনিয়ার থাকতে পারে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার থাকতে পারে, সেটা থাকতে পারে, অবশ্যই থাকতে পারে। তো সেটা তো অবশ্যই আনা উচিত বড় পরিসরে যদি বিল্ডিং হয়। কিন্তু আমি যেটা মানে বলার একটু শেষ করে নেই, সেটা হলো যে আমরা কিন্তু ওই যারা মানে প্রজেক্ট নিচ্ছে তারা কিন্তু আসলে অনেক ক্ষেত্রে আমরা এই ধরনের টেকনিক্যাল লোকদেরকে রাখি না, অনেক ক্ষেত্রেই রাখি না। আমার অনেকে আবার রাখি, অবশ্যই রাখি, আমি বলি বারবার বলি তারা রাখি, কিন্তু অনেক ক্ষেত্রে রাখি না। তাহলে আমি মনে করি তাৎক্ষণিকভাবে যদি আমি রিমিডিয়াল একটা মেজার চাই, তাহলে কিন্তু আমার উচিত প্রত্যেকটা প্রজেক্টে আমরা যারা ল্যান্ড ওনার আছে বা ডেভেলপার আছি তাদেরকে একটা টেকনিক্যাল টিমকে এনগেজ করতে হবে তাদের কাজের সাথে, তাতে ওই ডিজাইনটা প্রপারলি হয়, কাজটা মনিটরিং ঠিকভাবে হয়, রেশনাল হয়। তখন হবে কি ওই যে ওভার ডিজাইনের বিষয় থাকবে না, আন্ডার ডিজাইনও থাকবে না, তখন কিন্তু আমাদের ইফেক্টিভ একটা ডিজাইন অনুযায়ী কাজ করা হবে। সেটা আমাদের আমি মনে করি, আমি যতটুকু জানি, আমি আমার ভূমিকম্প মানে 7 মাত্রার ভূমিকম্প হলে সেটা প্রতিরোধ করার জন্য যে হাতিয়ার আছে আমার কাছে, বিএনবিসির রুলস রেগুলেশন আছে বা এসিআই কোড আছে, আমেরিকান কংক্রিট ইনস্টিটিউট অনেকেই ফলো করছে বলে দাবি করছে। সুতরাং এটা আমি ফলো করি। তারপরে তো মনে করেন ভূমিকম্পর মাত্রা যদি মনে করেন খুব অতিরিক্ত ভাবে আসে, এটা আমি জানি আল্লাপাক বলতে পারবে কত কি হবে, সেটা কত কি হবে, সেটা আমার কাছে হাতে যেটা আছে সেটা কেন আমি ফলো করবো না? সেটা যদি আমি ফলো করি, আমি মনে করি এই বিল্ডিং ম্যাটেরিয়ালসের প্রপার ইউটিলাইজেশন হবে। আপনি একটু কথা বলছেন, এই যে যারা বেকার ইঞ্জিনিয়ার আছে তাদের প্রপার একটা জবের অপরচুনিটি আসবে, এবং এই আমি মনে করি একটা ইফেক্টিভ স্ট্রাকচার হবে। আর একটা বড় আমি বলি সংক্ষেপে, মনে করি যে আপনার অকুপেন্সি সার্টিফিকেটের বিষয়টা আসছে। অকুপেন্সি কিন্তু আসলে আমার ইমারত বিধিমালায় বলা আছে একটা লেয়ার বাই লেয়ার, তালায় তালায় কাজ করবেন আপনি, এই তালা ঠিক আছে তারপরের তালায় আবার যাবেন। এটা কিন্তু ওই ল্যান্ড ওনারের ওই টেকনিক্যাল টিমই কিন্তু আমাদের জানাবে যে আমি এই পর্যন্ত কাজ করছি, এটা ঠিক আছে কিনা আমার সাইডে, সে তো আর সবকিছু ওই ফিল্ডে থেকে করতে পারবে না, সেও তার চেকলিস্ট অনুযায়ী দেখে আসবে, বলে আসবে ঠিক আছে, তখন পরবর্তী হয়তো ছাদটা করবে। করার পর কিন্তু আলটিমেটলি কথাবার্তা একটা 10 তলা বিল্ডিং, 10টা ছাদ লেভেলে বিভিন্ন লেভেলে যখন ওই সার্টিফিকেট পেয়ে যাবে, ওইটার সামেশনই অকুপেন্সি সার্টিফিকেট। এখন আমরা কিন্তু এখন অনেক ক্ষেত্রে আমরা বলি যে আমি তো অকুপেন্সি পাচ্ছি না, অকুপেন্সি সার্টিফিকেটটা কেন পাচ্ছি না? আসলে তো বিল্ডিংটা ওইভাবে প্রপারলি শুরুতে করা হয়নি। এই জিনিসগুলো আমাদের মনে এখন সময় আসছে, আমরা মনে করি যে এই রাজুক বা আমাদের মিনিস্ট্রি অফ হাউজিং পাবলিক ডিপার্টমেন্ট যেটা অকুপেন্সি সার্টিফিকেট নেওয়ার ক্ষেত্রে কি কোনো কত স্টোরিড হলে অকুপেন্সি নিতে হবে এরকম কোনো গাইডলাইন ছিল রাজুকের? অকুপেন্সি মিনস আপনার বিল্ডিং যেটি হোক অকুপেন্সি নেওয়া লাগবে বিধি অনুযায়ী অকুপেন্সি কিছু না, ব্যবহার সনদ। আপনি মনে করেন বিল্ডিং কমপ্লিট করবেন, আপনার একটা সার্টিফিকেট, মানে আমি এখন অকুপাই করছি, উপযুক্ত অবস্থায় আছে অকুপাই করার মতো, অকুপাই করা যেতে পারে। যাক, এখন আমি যেটা আমি আর একটু সংক্ষেপে করতে চাই যে একটু আগে আপনি একটা কথা বলছেন যে গ্রামে গঞ্জে নদী নালা খাল অনেক সময় ভরাট করে আমরা যে কাজগুলো করতেছি, সেটাও আমার মনে হয় এখন সময় এসছে যে এটা কিন্তু আসলে করা উচিত। প্রকৃতির বিরুদ্ধে কখনো যাওয়া যাবে না। সেটা হলো, আমি একটা ছোট্ট এক্সাম্পল বলি, যদি আমি মনে করেন একটা গ্রামের পাশে নদী, তার অপোজিটে বিল আছে, এই বিলে পানি আসে নদী থেকে পানি আসার যে সমস্ত ক্যানেল বা চ্যানেল বা যাই থাক না কেন সেগুলো থাকে, সেগুলো আমি বন্ধ করে দেই, তাহলে কিন্তু দেখেন এই নদীর পাড়ের মানে পিক ফ্লাড লেভেল, বন্যার মানে চূড়ান্ত লেভেলে কিন্তু ওই দিকে পানি বেশি থাকবে, এদিকে পানি কম থাকবে। এই পানি কম বেশির জন্য কিন্তু মনে করেন ও পানি যেখানে স্রোত বেশি পাবে বা মানে পাবে, সেখানে কিন্তু ওই ভেঙে চুরে নিয়ে যাবে। এটা একটা ব্যাপার।
আরেকটা ব্যাপার কি আমাদের মনে রাখতে হবে, এখন কিন্তু যেমন আপনার রেইনফল ইন্টেন্সিটি যদি খুব বেশি হয়ে যায় অল্প সময়ের জন্য হলেও, যেহেতু ড্রেনেজ সিস্টেমটা প্রপার নাই, আমাদের কিন্তু ওইখানে পানির লেভেলটা হঠাৎ করে ফ্লাকচুয়েট ফেনীতে হলো না, ফেনীতে তো এই একই জিনিস হচ্ছে। ফেনীতে বেড়ে গেলে হবে কি, আমরা তো প্রিপারেশন থাকি যে গ্রাউন্ড ফ্লোরে আমরা অনেক অনেক ভ্যালুয়েবল জিনিস রাখি, ব্যবসা বাণিজ্য দোকান পাশে সেটা। তাহলে যদি মনে করেন হঠাৎ করে আমার মানে রোড লেভেলের চেয়ে যদি মনে করেন বেশি না 2 ফিট বা এরকম পানি আপ হয়ে যায়, তাহলে মোট কথা আপনার ফ্লোরে, গ্রাউন্ড ফ্লোরে আপনার মনে করেন পানি ঢুকে গেল, তাহলে কিন্তু আপনাকে মেসাকার অবস্থা করে ফেলবে। ব্যবসা বাণিজ্য এটা মানে অনেক তো মনে করেন ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইস থাকে, এটা সেটা সে থাকে, বা ইভেন কি লিফট থাকে, কথা বলছি। তো সুতরাং এটা আমাদের মাথায় রাখা হবে, যেখানে আমরা কাজ করি না কেন ড্রেনেজ সিস্টেমটা, বিশেষ করে স্টর্ম ওয়াটার ড্রেনেজ সিস্টেমকে কেমন এনশিওর করা উচিত, যাতে লগিং না হয়, সিওয়ারেজ সিস্টেমটা। এখন দেখবেন অনেক ক্ষেত্রে আমরা মনে করেন এটা তো ঢাকা শহরে, তাও তো ওয়াসা আছে, তাদের দায়িত্ব পালন করতেছে, ঠিক আছে। ওয়াসা কি আপনার দায়িত্ব পালন করতেছে? আপনার যে সিরোজ লাইন কতটুকু জায়গায় আছে এখন, মানে একটা প্রতিষ্ঠান আছে, সরকারি প্রতিষ্ঠান, তারা কাজ দায়িত্ব পালন করেছে যতটুকু করে, সেটা আমাকে বলতে হবে। তো আমি বলছি যে এটা বাইরে যারা অন্য অন্য জায়গায় শহরে আছে, আমি ওই কথাটা বলতে চাই, ঢাকা শহরের বাইরেও যারা যে সমস্ত শহরগুলো আছে সেখানে কিন্তু আমাদের এই যে এই বিষয়গুলো মাথায় রেখে ইউটিলিটি সার্ভিসগুলো একটু এনশিওর করতে হবে। যদি আমরা এনশিওর না করি তাহলে একটু আমার কিন্তু পরবর্তীতে হঠাৎ বিশাল বড় আরো পুরানটা যেটা বলতেছি না, ওইটাও তো একটা সম্পূর্ণ নট হবে। আশেপাশে যেমন একটা ডিস্ট্রিক্ট আস্তে আস্তে মানে ডেন্সিটি হয়ে যাবে না। তো সুতরাং এগুলো আমার মনে হয় এখন সময় আসছে, এবং এই সময়ে আমি মনে করি টেকনিক্যাল লোকদের শরণাপন্ন হয়ে স্ট্রাকচার ডিজাইন এবং ইমপ্লিমেন্টেশন পিরিয়ডে তাদেরকে মনিটরিং এবং কমপ্লিশন অফ দ্যাট ওয়ার্ক, এটার কোনো বিকল্প নাই। এটা যদি করা যায় আমি মনে করি তাৎক্ষণিকভাবে, কারণ তো ইঞ্জিনিয়ারিং প্ল্যানার যারা রেজিস্টার্ড তারা সেখানে যাবে, তারা যে দায়িত্ব ল্যান্ড ওনার, সে তো বিল্ডিং করবে না, বিল্ডিং করবে টেকনিক্যাল লোকরা, রেসপন্সিবিলিটি তাদের উপরে আসবে। তারা যদি কোনো ভুল করে সেটা আমরা যে কোনো মুহূর্তে এটা তার ডিজাইন থেকে হোক বা আমরা করতে পারবো, কিন্তু ল্যান্ড ওনারের কথা আমি ধরতে পারবো না। সুতরাং ল্যান্ড ওনারের উচিত হলো এই সমস্ত টেকনিক্যাল লোকদের ইনভলভ করানো, আর টেকনিক্যাল লোকদেরও আমি মনে করি এখানে ফিল্ড লেভেলে কাজ করে। আমি মনে করি একটা রাজুক যে আপনারা যে ভাঙচুর করেন, বিল্ডিং ভেঙে ফেলেন, যে তারা কোড ভায়োলেট করছে বলে, তো রাইট, যেমন র্যাঙ্কস ভবনও, কিন্তু র্যাঙ্কস ভবন তো কারা ভাঙছে? আপনারা তো ভাঙছেন, তারা রাস্তার মধ্যে করছে। আবার অনেক জায়গায় আছে যে ভেঙে ফেলে, যে আপনাদের চেয়ারম্যান সাহেব গেল যে ডিজাইন চাইলো, তাহলে তো আপনারা তো দায়িত্ব তো আপনাদের দায়িত্ব না, রাজুকের দায়িত্ব না, যে এই রেগুলেটরি, আপনারা তো রেগুলেটরি বডি অ্যাকচুয়ালি। সুন্দর প্রশ্ন করছেন, এটা অবশ্যই আমাদের দায়িত্ব, আমরা সেটা করানোর চেষ্টা করতেছি। এখন একটা জিনিস বোঝার চেষ্টা করেন, আসলে আমি একটা বিল্ডিং যখন কাজ চলে, তার চাইতে আমি এই যে ভাঙতেছি, এটা কি একটা অপচয় না? বিল্ডিং মেটেরিয়ালস অপচয় হচ্ছে না? একটা বিল্ডিং করে ফেলছেন, অবশ্যই আমার ভাঙা উচিত, ভাঙতেছি অলরেডি। তার আগে তো আমি সহজ পথে আসতে পারি। আমি যদি এখানে একজন ইঞ্জিনিয়ার রাখাই, আমার দায়িত্ব আমি পালন করি, আমার বিল্ডিং তো আমি অ্যাপ্রুভ করে আসছি রাজুক থেকে, আমি অ্যাপ্রুভাল আছে, আমার এত বিট ছাড়া লাগবে, আমি কেন এটা ডেভিয়েশন করবো? তো অ্যাপ্রুভাল করার পরের থেকে আপনাদের আর কোনো নাই? অবশ্যই আছে, তো সেখানে ফেলিওর হয় কেন? ফেলে যায়, বিভিন্ন সময় নোটিশ করতেছে, ভাঙতেছে, কিন্তু আমি মনে করি যেভাবে ডেভেলপমেন্ট ওয়ার্কস হয়, আমাদের আসলে মনিটরিং বা ইন্সপেক্টরের সংখ্যা, আসলে আমাদের আইন আছে। উনি যেটা বলছিলেন যে আমাদের আসলে ভায়োলেশনের জন্য কোনো সুযোগ নাই, কিন্তু সুযোগ আবার তৈরি হয়ে যাচ্ছে, কারণ আইন আছে, তার প্রয়োগ নাই অনেক ক্ষেত্রে। একটা পয়েন্ট আমি ভুলে যাবো, একটা পয়েন্ট আমি ভুলে যাবো, একটু বলে নেই। সেটা হচ্ছে কি, আপনার ভূমিকম্পের তো বিষয়, তো ভূমিকম্পের যদি কোনো একটা ওয়ার্নিং দেওয়া যায় যে ভূমিকম্প শুরু হয়ে গেছে, রাইট, মোবাইল সিস্টেমের সামনে অটোমেটেড, আপনার যে ওয়েদার ফোরকাস্টিং না, এটা ভূমিকম্প হচ্ছে, আপনার প্রিকশন নেন। যদি সবকটা মোবাইল নেটওয়ার্কে ওটাকে অটোমেটেড করা যায় ওয়েদার স্টেশনের সাথে, তাহলে আমার মনে হয় যেমন ইসের আমেরিকাতে অনেক টেলিভিশন স্টেশন আছে, টর্নেডো আসলে, স্পেশাল ক্যান্সার টর্নেডো আসলে সব প্রোগ্রাম বন্ধ হয়ে একটা বিকট আওয়াজ করে টিভিতে যে টর্নেডো টেক কাভার। ভূমিকম্প এরকম আমরা কি করতে পারি কিনা, মানে এরকম পসিবিলিটি পারি কিনা? এখন ব্যাপারটা আপনার কত সুন্দর কথা, সেটা হলো যে এখন বিষয় হলো যে এই টেকনোলজিটা তো অনেক মানে হাই। আরেকটা ব্যাপার আছে, ভূমিকম্প কিন্তু আপনাকে যখন আসবে, আপনার কিন্তু ফোরকাস্টিং করাটা ইটস ভেরি ডিফিকাল্ট। ফোরকাস্টিং করতেছেন না আপনি, অনগোয়িং ভূমিকম্প তো আপনি কিন্তু না, অনেকে জানা দিচ্ছে না, আপনাকে তো বিল্ডিং যখন মনে করেন আপনি দেখতেছেন, মানে মনে হবে না আপনি ঠিক আছে আপনার কথাটা, আমি আমার কোনো অ্যালার্ম বেজে থাকতো তাহলে আমি হয়তো, কিন্তু আপনার আগে ধরে বাঁচবে না। আপনি যখন মনে করেন ভূমিকম্প শুরু হইলো, ভূমিকম্প যখন শুরু হয়, অনেকেই কিন্তু ধরতে পারে না যে ভূমিকম্প হয়েছে, বলে না যে আচ্ছা, মনে করেন একটা লোক কাজ করতেছে,
এই একটা বিল্ডিং এ মনে করেন 6 তলায় সেখানে মোটর চালাইতেছে, রাইট? সে কিন্তু ধরতে পারবে না। তার জন্য ইম্পর্টেন্ট। তাহলে আমরা না আমাদের ঠিক আপনি সুন্দর পয়েন্ট, যদি আমাদের হয়তো মনে করেন যে এখানে আমাদের এই ভূমিকম্প সতর্কীকরণের ব্যাপারে কোনো একটা পয়েন্ট থেকে যদি আমরা এই ধরনের অ্যালার্ম সিস্টেম বা আপনার বলেন মোবাইলের মাধ্যমে সেটাই অ্যাপস করা আমি মনে করি আছে করা উচিত। এখন মনে হয় করলে এই হলো যে প্রিকশন নিতে পারতেছে। এই সচেতনতাগুলো থাকলে হয়তো অনেকে ওই বিপদ থেকেও বেঁচে যেতে পারে। অ্যান্ড্রয়েড মোবাইলে, আইওএস মোবাইলে কিন্তু কিছু ওই সতর্ক আসে, অ্যালার্ট আসে। আমাদের বাংলাদেশে কিন্তু এই কি আপনার জিওগ্রাফিক্যাল সার্ভে অফ বাংলাদেশ, জিওলজিক্যাল সার্ভে অফ বাংলাদেশ, ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর আছে। অথচ আমি দেখি ভূমিকম্পের এই পূর্বাভাসগুলো পোস্ট করা হচ্ছে হলো এই আপনার আবহাওয়া অধিদপ্তরের। না, আবহাওয়া অধিদপ্তরে এই ভূতাত্ত্বিক এটা আছে। আপনার সিসমোগ্রাফে মেশিনটা আবহাওয়া দপ্তর, আবহাওয়ার আন্ডারে কিন্তু এটা। আচ্ছা, এটা স্পার্শো না, ওটা হলো এই দূর পরিবীক্ষণ। এই যে আবহাওয়া পরিদপ্তরে ভূমিকম্পের জন্য আলাদা ডিপার্টমেন্টই আছে, আলাদা সেকশনই আছে, তারা একটু করে। আর একটা ছিল যে জিওলজিক্যাল ডিপার্টমেন্ট অফ জিওলজি ঢাকা ইউনিভার্সিটিতে, সেখানেও একটা সিসমোগ্রাফ মেশিন তারা এস্টাবলিশ করছিল। আর যে আরেকটা আছে ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর। জরিপের নাই তো, জরিপ তো এগুলি সব নিয়েই করে সারা বাংলাদেশে। জরিপ তো শুধু ভূমিকম্প দেখে না, তারা তো গ্যাস আছে কোথায়, তেল আছে কোথায়, কোথায় মেটাল আছে, এগুলি সবই অনুসন্ধান করে। তারই একটা অংশ হইতেছে এই সিসমোগ্রাফি, সিসমিক সার্ভেটা করে। কারণ সিসমোলজির সাথে ওই সব জিনিসগুলি তো রিলেটেড। যাই হোক, আজকে আমাদের এই আলোচনা থেকে আমরা যে বিষয়গুলো পেলাম সেটাকে যদি আমরা আমাদের দর্শকদের জন্য সামারাইজ করতে যাই, প্রথমত নিজেদের সচেতনতা, পরবর্তীতে প্রাতিষ্ঠানিক, সেটা সরকারি প্রতিষ্ঠানও হতে পারে, বেসরকারি প্রতিষ্ঠানও হতে পারে, তাদের মধ্যে সঠিক এবং সময় উপযোগী সমন্বয় এটা অত্যন্ত জরুরি। এবং তথ্যের প্রবাহ যেটা সঠিক সময় আমার হাতে আসবে, যেমন আমাদের সম্মানিত আলোচক ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী বললেন যে একজন হয়তো উপরে কাজ করছেন, ছাদের উপরে মোটর ছেড়ে, তিনি তো বুঝবেন না যে ভূমিকম্পের কম্পন হচ্ছে, তাহলে সে কিভাবে সতর্কতা অবলম্বন করবেন। তেমত অবস্থায় এই যে প্রিকশনারি যে মেজার্সগুলো আছে বা টেকনিকগুলো আছে এবং টেকনোলজিগুলো আছে, সেগুলো আমাদের জানা এবং আতঙ্কিত না হয়ে আমরা কিভাবে নিজেদের জীবন রক্ষার জন্য, জানমালের নিরাপত্তার জন্য আমরা কাজ করতে পারি, সেই বিষয়টা নিয়ে আমাদের আজকে আলোচনার মধ্যে আমি মনে করি কিছু ভালো গাইডলাইন এসেছে। আমি আপনাকে বিশেষ ধন্যবাদ জানাই, কারণ প্রকৌশলী মোহাম্মদ মোবারক হোসেন সাহেব উনি আজকে যে আমাদেরকে ইনডেপথ অ্যানালিসিস দিয়েছেন সেটা কারিগরি বিষয় সংক্রান্ত, এবং আমাদের রাজুকেরও কী করণীয় আছে অথবা অন্যান্য গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট ইনস্টিটিউটগুলো বা ডেভেলপারগুলোর কী করণীয় আছে সেগুলো আলোচনা থেকে কিছু উঠে এসেছে। তো আমি মনে করি এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় আছে, এবং ওনাকে আমি ধন্যবাদ দিয়ে অনুষ্ঠানটা শেষ করতে চাচ্ছি। ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, ওনার কাছে একটা দিক নির্দেশনামূলক বক্তব্য চেয়ে, সেটা হলো যে এই যে প্যানিকের কথাটা আমরা আলোচনা করলাম, অনেকবারই আলোচনা করলাম, তো যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আরেকবার বলেন যে এই ভূমিকম্পে আমরা অগ্রিম যে সতর্কবার্তাগুলো আমাদের হাতে আসে সেগুলোতে আতঙ্কিত না হয়ে সচেতনতা কিভাবে অবলম্বন করলে আমরা হঠাৎ বিপদগ্রস্ত হলে যেন বুদ্ধিহীন না হয়ে যাই, তার জন্য কি করণীয় আছে বলে? আচ্ছা, এখানে যেটা বিভিন্ন সোর্স থেকে আমি পেয়েছি, তার আগে আমি বলবো যে আমাদের রিস্কের একটা অ্যাসেসমেন্ট হওয়া দরকার। অ্যাকচুয়ালি এখানে 8 মাত্রার ভূমিকম্প হবে কি না, তার সম্ভাবনা কত, হতে পারে হয়তো 1 লক্ষ বছরের মধ্যে একবার, তার জন্য তো এত হইচই করার দরকার নেই। ইমিডিয়েট আমাদের পসিবিলিটি কোন মাত্রার ভূমিকম্প, তার উপর ভিত্তি করে আমাদের প্রিপারেশন নিতে হবে। তবে প্রিপারেশনের মধ্যে একটা জিনিস আছে যেটা আমি দেখতেছি যে ফার্স্ট 20 সেকেন্ড ইজ দ্য গোল্ডেন টাইম। 20 সেকেন্ডের মধ্যে আপনি যদি বাড়াই যেতে পারেন, বেরিয়ে যাবেন। 3 তলার থেকে 20 সেকেন্ডের মধ্যে বেরিয়ে যাওয়া যায়, কিন্তু 7 তলা থেকে 20 সেকেন্ডে বেরোনো যায় না। তাহলে বলে যে আপনারা ভিতরেই থাকবেন, বিমের নিচে থাকবেন, দরজার কাছে থাকবেন, ছাদের উপরে যাবেন, এবং মাথায় আপনার হেলমেট পরবেন, কিংবা টেবিলের নিচে যে আশ্রয় নেবেন, মাথাটাকে আপনি সেভ করতে হবে। সেক্ষেত্রে আপনি যে বালিশ রাখেন মাথায়, তাহলেও আপনি কিন্তু সেভড হচ্ছেন, কিছুটা হলো আপনি সেভড হচ্ছেন। আর একটা জিনিস আছে, বিদেশে আছে, এটাকে বলে গো ব্যাগ হচ্ছে ইন কেস অফ এমার্জেন্সি, ভূমিকম্পের এমার্জেন্সি হলে আপনি দরজার কাছে একটা ব্যাগ রাখতেছেন, সে ব্যাগের ভিতরে আপনার প্রয়োজনীয় জিনিস যেমন
টর্চ লাইট, গুডি ব্যাগের মতো। আচ্ছা, হ্যাঁ, গুডি ব্যাগের মতো, যেটা আমরা পিঠে ঝুলিয়ে রাখি। আচ্ছা, বলে গো ব্যাগ বলে। আচ্ছা, এর ভিতরে আপনার টর্চ লাইট, তারপর পানি, যাদের মেডিসিন আছে, যেন যাওয়ার সময় বাইরের সময় আপনাদের একসময় বেরোতে হবে। আপনাদের ভূমিকম্প জাস্ট যখন ভূমিকম্প হচ্ছে আপনি বেরোচ্ছেন না, কিন্তু ভূমিকম্প থামলে ইউ হ্যাভ টু গেট আউট, কারণ পরে যে একটা আফটার শক হয় ওটা তো আরো বেশি ভালনারেবল। আপনারা সেই গো ব্যাগটা নিয়ে চলে গেলেন, তাহলে আপনার ওই পানি পেলেন, আপনার ওষুধ পেলেন, কিছু টাকা রইলো ক্যাশ, এটাকে গো ব্যাগ বলে। এটা করতে পারেন। কেউ কেউ করছে অলরেডি, দেখছি যে ফেসবুকে সোশ্যাল মিডিয়া দেখছি যে কেউ কেউ অলরেডি ব্যাগ রেডি করে রাখছে, কিছু কাপড়, শীতের সময় হলে একটা ছোটোখাটো কম্বল, এগুলি আপনার করতে পারতেন। কিন্তু সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে, দায়িত্বর ক্ষেত্রে আমি বলবো যে রাজুক, তারা রেগুলেটরি অথরিটি, তারা ভূমিকম্পের ক্লাসিফিকেশন অনুসারে, পসিবিলিটি অনুসারে তারা তো একটা ডিজাইন করেই দেয়, এবং সেই ডিজাইন অনুসারে ভূমিকম্প রেজিস্ট্যান্ট কতটা আছে এক্সিস্টিং বিল্ডিংগুলির মধ্যে তারা একটা সার্ভে চালাইতে পারে, কমপ্লায়েন্সটা চেক করা সেটা দেখতে পারে। এবং ভবিষ্যতে যে বিল্ডিংগুলি হবে, সে বিল্ডিংগুলি যে কোড মেনে করা হচ্ছে, তার জন্য রিগোরাস একটা ইন্সপেকশনের ব্যবস্থা, অনগোয়িং ইন্সপেকশনের ব্যবস্থা রাখতে পারে। ইনফ্যাক্ট আপনারা অনলাইনেও যেতে পারেন, বলে যে তোমরা বাধ্যতামূলক তোমাদের ক্যামেরা রাখো, আইপি ক্যামেরা রাখো, আমরা র্যান্ডমলি দেখবো তারা ঠিক মতো করতেছে কিনা, হয়তো মনিটরিং সেলের মতো, কারণ এত ম্যান পাওয়ার তো আপনার নাই প্রত্যেকটা বিল্ডিং দেখার মতো, কিন্তু র্যান্ডমলি করতে হবে। প্রত্যেকটা বিল্ডিং দেখার দরকার নাই, পানিশমেন্ট আপনি স্টপ করে দেবেন কনস্ট্রাকশন, এগুলি। আর হলো যারা আমাদের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, জিওলজিস্ট, যারা জিওফিজিসিস্ট, যারা অ্যাকচুয়ালি ভূমিকম্প নিয়ে গবেষণা করেন, ভূমিকম্প, তারা আমাদেরকে একটা রিয়েলিস্টিক সায়েন্টিফিক একটা অ্যাসেসমেন্ট দেবেন, সবাই বসা যে ঢাকার জন্য কতটা রিস্ক। শুধু ঢাকার রিস্ক করলেই তো হবে না, আপনার ময়মনসিংহ আছে, আপনার সিলেট ভূমিকম্প প্রবণ এরিয়া, তাদের রিস্ক কতটা অ্যাকচুয়ালি, এগুলি সব করে আপনাদের দেওয়া হলে আমরা মানে সাধারণ পাবলিক আমাদের ওই যে কি বলবো প্যানিকি যে একটা সিচুয়েশন, ওটা থাকবে না। আমরা অ্যাসেস করতে পারবো যে এখানে ভূমিকম্প প্রবণ এলাকা, এখানে ভূমিকম্প ফ্রিকোয়েন্সি কত, আপনার ওই ধরনের বড় ভূমিকম্প হওয়ার ফ্রিকোয়েন্সি কত। আপনার আগের দিনের যে ভূমিকম্পগুলি হয়েছে তার কিন্তু এই সিসমোগ্রাফ ছিল না, তার কিন্তু ওই কথা শুই না, রিপোর্ট শুই না যে এইখানে এপিসেন্টার, এখানে এপিসেন্টার, আসলে কোথায় এপিসেন্টার, এবং তার জিওলজিক্যাল যে এভিডেন্স, যে লিকুইফ্যাকশন হয়েছে কিনা, ফল্ট আছে কিনা, এই ধরনের আরো বেশি দেওয়া দরকার। মানে এই কি বলে গবেষণা হওয়া দরকার এবং সেমিনার হওয়া দরকার, অ্যাসেস করা যায়। যেন জাস্ট হইচই করে বললাম যে 9 মাত্রা ভূমিকম্প হবে, 8 মাত্রা ভূমিকম্প, আতঙ্ক ছড়িয়ে গেল, এতে আমরা পরে দেখা যাবে কি যে বলবো যে না এরকম হয় না, ভূমিকম্পই হয় না, মানুষ তখন আরো বেশি বিপদে পড়ে যাবে, ছোটখাটো ভূমিকম্প তো বিপদে পড়ে যাবে। রাইট, অনেক ধন্যবাদ। তো আমরা আজকের এই আলোচনা থেকে যে বিষয়গুলো জানার চেষ্টা করলাম, সেগুলোর থেকে আমাদের দর্শকরা উপকৃত হবে বলে আমরা আশা করছি। পাশাপাশি আপনাদের যে কোনো ধরনের জিজ্ঞাসা বা কোনো উদ্বেগ থাকলে আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থেকে আমাদের অনুষ্ঠানটি দেখার জন্য, শোনার জন্য, এবং সেই সাথে আমি আমার দুজন সম্মানিত অতিথিবৃন্দকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি যে আজকে ফেস দ্য পিপলের এই আয়োজন, ফেস দ্য ইকোনমিতে এসে আমাদের এই অনুষ্ঠানটিকে অর্থবহন করার জন্য অনেক ধন্যবাদ আপনাদেরকে। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আপনি আমাদেরকে আসলে ইনভাইট করেছেন। আমি মনে করি আমাদের যে সমস্ত টেকনিক্যাল বিষয়গুলো আছে আমরা হয়তো সরাসরি পার্সন টু পার্সন কথা বলি, বাট আপনার এই যে ফেস দ্য পিপল এখানে এসে আমি মনে করি এই কথাগুলো বললাম, সেই কথাগুলো আমি যদি মনে করি আমাদের সাধারণ মানুষের কানে যায় বা শোনে, তাহলে আমি মনে করি তারা কিছুটা হলেও এই টেকনিক্যালি যে সমস্ত ল্যাগিংগুলো আছে, প্রত্যেকটা প্রজেক্টের সাথে যে টেকনিক্যাল লোকদের ইনভলভমেন্টের দরকার আছে, আমি মনে করি সেগুলো যদি করে তাহলে আমি মনে করি টোটাল বাংলাদেশ উপকৃত হবে। শুধু তাই না, আমি মনে করি এখান থেকে একটা বিশাল টেকনিক্যাল টিম, তারা বেকার আছে, তাদের বেকারত্বের মানে প্রবলেম হবে, এবং এই বিল্ডিং ম্যাটেরিয়ালসের প্রপার ইউটিলাইজেশন হবে। আমি মনে করি সেখানে একটা বিশাল ইকোনমি আমাদের দেশ মানে সেভ করতে পারবে। ধন্যবাদ। সম্পূর্ণ একমত, অসংখ্য ধন্যবাদ।